আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলতেছি। আজকে তোমাদের সাথে আমি রুয়েটের 2018 এবং 19 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নের সমাধানগুলো নিয়ে আসছি। আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে ধরে ধরে দেখাবো। অর্থাৎ রুয়েটের এখন তো সিকে রুয়েট গঠন করা হয়েছে, কিন্তু আগে এটা যখন রুয়েট কুয়েট চুয়েট এগুলো আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিত, তখন এটা একটা রিটেন পদ্ধতির মাধ্যমে তারা পরীক্ষা গ্রহণ করতো। তো রুয়েটে 18-19 সেশনে যে রিটেন পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। সবগুলো প্রশ্ন এখানে মূলত পদার্থ, রসায়ন এবং গণিত, এই তিনটে প্রশ্ন আসে, কিন্তু ইংরেজি ছিল আগে, কিন্তু ইংলিশটা আমি দেখাবো না। আমি এই তিনটা অংশ আমি দেখাবো। অর্থাৎ সায়েন্সের গ্রুপ ভিত্তিক যে গ্রুপ সাবজেক্ট গুলো আমি জাস্ট তোমাদের সব সমাধান করে দেখাবো। আর এরকম অনেকগুলো ভিডিও আছে, এরকম অনেক রুয়েটেরই এর আগে অনেকগুলো ভিডিও করছি, এবং কৃষি গুচ্ছের অনেকগুলো ভিডিও আছে, সাধারণ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ভিডিও আমার এই চ্যানেলের ভিতর পাবা। তোমরা প্লে লিস্ট, চ্যানেলের ভিতর যে প্লে লিস্ট অপশনে যাবা, যাওয়ার পর সেখানে দেখতে পারবে একে একে সবগুলো আমি সিরিয়ালি তোমাদেরকে লিস্ট করে দিয়ে রাখছি। অথবা তোমরা ডেসক্রিপশনে দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি। আর প্রশ্নের পিডিএফ যদি তোমরা চাও, প্রশ্নের পিডিএফ আমি যে প্রশ্নটা সমাধান করে দেখাবো, এই প্রশ্নের পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা গণিত দ্বারা শুরু করব, উচ্চতর গণিত। এখানে 1 নম্বর প্রশ্নটা কি আছে। দেখো, রিটেনে আমি যেভাবে করাবো এইভাবে করলে মোটামুটি এনাফ আর কি, এভাবেই করা লাগে আর কি মূলত। দেখো, এখানে কি দেওয়া আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো, আমাদের দেওয়া আছে লন এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স। ঠিক আছে, এটা আমাদের করতে হবে। আমরা এল হসপিটাল রুল ব্যবহার করবো, কারণ দেখো এখানে জিরোর মানটা তুমি যদি বসাও, এখানে জিরো যদি তুমি বসাও, তাহলে দেখবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসতেছে, যেটা কিনা আমাদের সম্ভব না। তাহলে আমরা এল হসপিটাল রুলটা যদি বসা দেই, তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো, তোমরা এখন অনেকে জিজ্ঞাসা করতে পারো লিমিট এল হসপিটাল রুল ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে 1/x, 1x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, আর কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, কোসেক এক্স ইন্টু কট এক্স। এখন লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আমাদের ওয়ান বাই মাইনাস সরি ওয়ান বাই মাইনাস এক্স কোসেক এক্স ইন্টু কট এক্স, এটা লেখা যায়। তাই এটা সমান আবার লেখা যায় হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো। আমরা হচ্ছে এখানে কোসেক এক্স যেটা আছে, সেটা উপরে গেলে কি হয়, আমাদের সাইন এক্স হয়, তাই না? সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লিখলাম, ইনটু আমাদের মাইনাস কট এক্স থাকলো। এটা মাইনাস কট এক্সটা আমাদের কি হয়, মূলত মাইনাস 10x হয়ে যাবে না, মাইনাস 10x হয়ে যাবে। এখন খেয়াল করো, আমাদের আমরা কিন্তু চাইলে আমরা আলাদা করে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো -10x। ঠিক আছে, -10x। এখন এটা তো আমাদের এটার মান তো আমাদের 1, ইন্টু এটা, এখানে যদি এক্স এর মানটা যদি আমরা জিরো বসাই দিই, তাহলে টেন জিরোর মান কত, জিরো। মাইনাস জিরো আর জিরো তো একই হলো, তাহলে এটার উত্তর আলটিমেটলি জিরো আসবে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা না। অর্থাৎ আমরা প্রথমে এল হসপিটাল রুলটা ব্যবহার করবো, পরবর্তী সাইন এক্স বাই এক্স, এটা সমান হচ্ছে আমাদের জিরো। এটা আবার কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করবো। চলো 2 নম্বর প্রশ্নটা সমাধান করে নেই। দেখো কি বলছে, আলফা ও বিটা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স। দেখো একটা সমীকরণ কি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি সমান জিরো। এই সমীকরণের দুটা মূল আছে, সেটা হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, এই দুটা মূল। এখন বলছে এই দুটি আলফা টু দি পাওয়ার ফোর আর বিটা টু দি পাওয়ার ফোর, আলফা টু দি পাওয়ার ফোর আর হচ্ছে বিটা টু দি পাওয়ার ফোর মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটু বের করি। আমরা যে কোনো একটা সমীকরণ বের করতে গেলে, ধরো আমরা সমীকরণ, নতুন যে সমীকরণটা বের করবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স, প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর সমান জিরো। এটা হচ্ছে আমাদের সূত্র। মানে এটা হচ্ছে আমাদের যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে পারবে, সেই মূল বিশিষ্ট যোগফল লাগবে আর হচ্ছে গুণফল লাগবে। তাহলে এদের মান আমরা এইখান থেকে একটু পেতে পারি না? আমরা জানি কি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি, এই সমীকরণের একটা মূল আলফা আর একটা মূল যদি বিটা হয়, তাহলে এদের যোগফল আলফা প্লাস বিটা সমান আমরা জানি -b/a। অর্থাৎ হচ্ছে আমাদের এখানে প্লাস বি হবে, এবং এদের গুণফল আলফা বিটা সমান হচ্ছে c/a। তাহলে সি কি, মাইনাস বি, তাহলে সি ডিভাইডেড -b/1, অর্থাৎ মাইনাস বি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে আমাদের কি দরকার, আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর এর মান দরকার। তাহলে আমরা একটু বের করি।
আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর সমান আমরা কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ঠিক আছে। এখন এই আলফা স্কোয়ার আলফা বিটার মান তো আমরা জানি, কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান তো আমরা জানি না। তাহলে এটা সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি। দাঁড়াও একটু নিচে নিচে লিখি, তাহলে আমাদের জন্য জায়গা ভালো হবে। তাহলে আলফা প্লাস এখানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আবার লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, ঠিক আছে। এটা লেখা যায়। এখন এই যে এই স্কোয়ারটা যা আছে, স্কোয়ারটা দিলাম মাইনাস টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ঠিক আছে। এখন মানটা আমরা জাস্ট বসাই দিব। তাহলে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মানে কি মাইনাস আলফা প্লাস বিটা সমান কি প্লাস বি পাইছিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মানে মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস প্লাস বি, তারপর এর উপর আবার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, তাহলে টু আলফা সরি টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে টু আলফা আর বিটা গুণ করলে কি হয় মাইনাস বি, তাহলে এর উপর স্কোয়ার করে দিছি, তাহলে কি হবে বি স্কোয়ার, ঠিক আছে। এখন এটা আমরা একটু সমাধান করে দিব। স্কোয়ার যোগ করে স্কোয়ারের সূত্র ফেলবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ ফোর বি বি কিউব প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। উম হ্যাঁ, টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর বি স্কোয়ার, তারপর মাইনাস টু বি স্কোয়ার, তাহলে এটা সমান আমাদের কি হয় বি বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি কিউব প্লাস টু বি স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে যোগ ফলটা পাইলাম, মানে এই যে এই অংশটা মান পেয়ে গেছি। আমরা এবার একটু গুণ ফলের মানটা বের করবো, ঠিক আছে। আমরা একটু এক মিনিট, আমরা এটা একটু স্ক্রিনটা উপরের দিকে নেই। হ্যাঁ, এখন আমাদের আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর এর মান দরকার, তাই না? আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর এর মান দরকার। তাহলে এটা কি আলফা বিটা টু দি পাওয়ার ফোর, এটা লেখা যায়। আলফা বিটার মান আমরা কি পাইছিলাম মাইনাস বি পাইছিলাম, মনে আছে? তার উপর পাওয়ার ফোর দিলে এবার কি হয় বিটা টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এখন তোমাদেরকে একটু আমি জুম আউট করে দেখাই জিনিসটা কি ছিল আমাদের। আমাদের কিন্তু মেইন সমীকরণ এটা, তাই না? তাহলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের মেইন সমীকরণ, তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই। এক্স স্কোয়ার মাইনাস আলফা আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর, এটার মান কি বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি কিউব প্লাস টু বি স্কোয়ার ইন্টু এক্স, এই যে ইন্টু এক্স প্লাস আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর, এটার মান কি বি টু দি পাওয়ার ফোর, তাই না? এটা সমান জিরো। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে। এখন 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখতে থাকি। 3 নম্বর প্রশ্নটা একটু দেখতে থাকো, দেখো তো কি বলছে তোমাদের। একটু খেয়াল করো, তারপর আমি বাকিটা আবার দেখা দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা বলছে যে এক্স টু এক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস ফাই ওয়াই সমান ওয়ান, এই একটা সমীকরণ বলছে। এখানে ফাই এর মান হচ্ছে জিরো থেকে বড়, অর্থাৎ হচ্ছে ফাই একটা ধনাত্মক সংখ্যা, এটা বলে দিছে। আচ্ছা, রেখাটি মূল বিন্দু হতে কত ওয়ান বাই রুট থ্রি একক দূরত্ব থাকলে ফাই এর মান কত। অর্থাৎ মনে করো এই একটা সমীকরণ তো বলছে, তাই না? এই একটা সমীকরণ, মনে করো এটা হচ্ছে কি এই যে এই সমীকরণটা। এখন এখানে হচ্ছে মূল বিন্দু জিরো জিরো, তাহলে এই মূল বিন্দু থেকে এখানকার লম্ব দূরত্ব বলছে, তাই না? লম্ব দূরত্ব না বললেও এটা লম্ব দূরত্বই বোঝায় আর কি। তাহলে এই দূরত্বটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, ঠিক আছে। এই যে ডিস্টেন্স টুকু এইখান থেকে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স ওয়ান বাই রুট থ্রি। এখন ফাই এর মানটা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করার খুব সহজ সূত্র হচ্ছে এই বিন্দু দুটা জিরো জিরো বিন্দুটা এই এক্স ওয়াই এর জায়গায় বসাই দেবো। তাহলে জিরো বাই ফাইভ প্লাস ফাইভ ইন্টু জিরো মাইনাস ওয়ান, সব এক পাশে নিব, ডিভাইডেড বাই আমাদের যে সহগগুলো আছে তাদের কি করবো, তাহলে এক্স এর সহগ কি ওয়ান বাই ফোর, তাহলে এদের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কি ফাইভ স্কোয়ার, এদের উপর স্কোয়ার সমান এখন ওয়ান বাই রুট থ্রি দিব, ঠিক আছে। মানে এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি। তোমরা যারা এই অধ্যায় পড়ছো তারা ভালোভাবে জানো। এখন আমরা এটা সমান কি লিখতে পারি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, ঠিক আছে, সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। এখন আমরা একটু উল্টায় দিতে পারি, তাই না? উল্টায় দিতে পারি, পারি না? উল্টায় দিলে আমাদের কি হয় দেখো, আমরা একটু এই পাশে করতেছি। উল্টায় দিলাম, উল্টায় দিলে হচ্ছে রুট ওভার ওয়ান বাই ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, এখানে সামনে মাইনাস থাকবে, সমান হচ্ছে রুট থ্রি। এখন উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সমান হচ্ছে থ্রি। এখন ফাইভ স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের থ্রি ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ টু দি পাওয়ার ফোর, সরি থ্রি ফাইভ স্কোয়ার সমান
ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার ফোর হবে, ঠিক আছে, ফাইভ টু দি পাওয়ার ফোর হবে। এখন এটা দিয়ে আমরা এটা আমরা একটু ডিটেলস করবো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হয়তো বা তোমাদের একটু গোছানো ভাবে দেখানো উচিত ছিল, তবু সমস্যা নাই। ফাইভ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ফাইভ স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান, অর্থাৎ এক পাশে নিলাম। এখন এখানে এই ফাইভ স্কোয়ার সমান যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের কি আসে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের এর একটা দ্বিঘাত সমীকরণ আসে। এই দ্বিঘাত সমীকরণ এক্স এর মান কত? মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস বি, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আচ্ছা শোনো, এটা তো তোমাদের লাগবে না আসলে, এত ডিটেলস তো তোমাদের পড়া লাগবে না। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে দিবা, এটুকু লাগবে না, এই অংশটুকু লাগবে না। তোমরা ডিরেক্ট ফাইন মান বের করে দিবা, কারণ ক্যালকুলেটর ইএক্স ক্যালকুলেটর তো ব্যবহার করতে দেয়, তাই না? তাহলে ইএক্স ক্যালকুলেটর আমরা ইকুয়েশনে গেলাম, আহ মেনুতে যাও, মেনুতে যাওয়ার পর এ তে গেলে পরে 2 নাম্বার পলিনোমিয়াল ইকুয়েশনে 4 ডিগ্রি সিলেক্ট করো। 4 ডিগ্রি সিলেক্ট করলে আমাদের ফোর জিরো মাইনাস থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে। দেখো ফাইন আমরা মান পেয়ে গেছি। ফাইয়ের মান হচ্ছে আমাদের 1.53, তারপর চারটা মান পাবো। তারপর হচ্ছে 0.347, তারপর হচ্ছে একটা জিরো আর একটা হচ্ছে মাইনাস, একটা জিরো আর একটা হচ্ছে মাইনাস 1.87। তো এইটা হচ্ছে আমাদের ফাইয়ের মান, ঠিক আছে। তো জিরো তো আমাদের হবে না, জিরোটা বাদ, তাছাড়া বাকি সবগুলো আমাদের ফাইয়ের মান গ্রহণযোগ্য হবে। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। আর এই প্রশ্নটা সহজ আছে, তোমরা যারা এইচএসসি তে মানে সরলরেখাদের লম্ব দূরত্বের অংশটুকু পড়ছো তারা আশা করি এটা ভালোভাবে পারবা, কোনো সমস্যা থাকার কথা না। 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করব। 4 নাম্বার প্রশ্নটা আমি বলতেছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে উপকার হবে। আর এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সবগুলো ভিডিও দেখো, তাহলে পরে তোমাদের জন্য উপকার হবে। দেখো 4 নাম্বার প্রশ্নটা, আমাদের 4 নাম্বারের দুটা প্রশ্ন মানে দুটা পার্ট আছে, ক এবং খ, মানে 1 আর 2 আছে। তাহলে 1 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের কি বলছে এখানে? হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার মান বের করতে বলছে। এখানে আমরা সাধারণভাবে করতে পারবো না, তাহলে আমরা এক্স স্কোয়ার সমান আমরা জেড ধরে নেই, তাহলে আমাদের একটু সুবিধা হবে হিসাবের সুবিধার্থে। তাহলে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে কি আসে? টু এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের ডিজেড আসে, তাই না? তাহলে আমরা আমাদের কি আছে এখানে? এক্স ডিএক্স, তাহলে আমরা শুধুমাত্র এক্স ডিএক্স এক পাশে রাখবো, ঠিক আছে। এক্স ডিএক্স এক পাশে রাখলে পরে আমরা ডিজেড ডিভাইডেড বাই টু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু লিখে দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত এক্স ডিএক্স সমান ডিজেড ডিভাইডেড বাই টু ইন্টু তারপর ই টু দি পাওয়ার কি মাইনাস জেড হবে, তাই না? মাইনাস জেড এক্স স্কোয়ার সমান আমরা কি জেড ধরছি না? তাহলে ই টু দি পাওয়ার সমান কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস জেড, এটাই তো লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এভাবে সাজায় লিখতে পারি। 1/2 বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি প্লাস জিরো, মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। তাহলে আমরা এটার ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? এটার ডিফারেন্সিয়েশন আমরা জানি কি, বলো? এটা ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন জানি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে জিরো থেকে মাইনাস ইনফিনিটি। এখন যেহেতু আমাদের মানে আমরা চাইলে লিমিটটা উল্টে দিতে পারি, লিমিট উল্টে দিলে কি হয়? আমাদের 1/2 থাকে, এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যায়, বুঝতে পারছো? এই মাইনাসটা প্লাস হয়ে যায়, ভিতরে যে মাইনাসটা থাকে এটা প্লাস হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার জেড এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি জিরো। অর্থাৎ আমরা লিমিটটা উল্টাইতেও পারি, না উল্টাইতে পারি, এই উল্টাইলাম জাস্ট হিসাবে সুবিধার্থে, ঠিক আছে। তাহলে 1/2 এটা আমরা এইভাবে লিমিট গুলো বসাই দিই। তাহলে ই টু দি পাওয়ার জে মাইনাস জেড মানে কি 1/e টু দি পাওয়ার জেড না? আর জেড এর জায়গায় আমরা কি মাইনাস ইনফিনিটি বসাবো, মাইনাস ইনফিনিটি তারপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, ঠিক আছে। লিমিট গুলো বসাই দিলাম, এইটুকু সমান আমাদের কি জিরো আসবে। তাহলে 1/2 জিরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কি ওয়ান, ওয়ান হবে না? তাহলে এটা কি আলটিমেটলি মাইনাস ওয়ান আসলো, তাই না? এটা আমাদের সঠিক উত্তর। আশা করি এবার বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন খ নাম্বারটা করবো, মানে পার্ট ওয়ান শেষ, পার্ট টু করবো আমরা এখন। দেখো পার্ট টু, পার্ট টু তো ওই একই রকম প্রায়, মানে খুব বেশি চেঞ্জ না। পার্ট টু হচ্ছে গিয়ে আমাদের কি বলছে? ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের এখানে এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? ডিজেড বাই টু। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ডিজেড ই টু দি পাওয়ার
মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা কি ই টু দি পাওয়ার মাইনাস জেড লিখবো। আর এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই টু লিখতে পারি, তাই না? ডিজেড ডিভাইডেড বাই টু, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1/2 বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার এই একই রকম ইন্টিগ্রেশন করে দিব। ও সরি, আমরা লিমিটটা একটু লিখে নিই, জিরো থেকে ইনফিনিটি লিমিট। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন আছে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। এখন এটা হচ্ছে আমাদের ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি। এখন আমরা লিমিটটা বসাই দিই এখানে, ওই একই কথা, মানে লিমিটটা বসাই দিলে পরে, আচ্ছা আমরা একটু উল্টায় দিই, উল্টায় দিলে পরে আমাদের এই মাইনাসটা চলে যাবে, এই মাইনাসটা আমাদের ভেজাল করবে, তাই না? তাহলে জিরো থেকে ইনফিনিটি এভাবে লিখে দিলাম। তাহলে 1/2 a to 1/a to the power মাইনাস জিরো মাইনাস 1/a to the power মাইনাস ইনফিনিটি। তাহলে এই অংশ তো আমাদের জিরো, আর মানে ইনফিনিটি মানে কি অনেক বেশি হয়ে যাবে না, 1/ইনফিনিটি মানে কি জিরো। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকে, 1/2 ইন্টু এটা তো আমাদের ওয়ান, এটার মান ওয়ান না, তাহলে আমাদের 1/2 থাকে। আশা করি বুঝতে পারছো, প্রশ্নটা সহজ আছে, বেশ সহজ আর কি। এর পরবর্তী প্রশ্নটা দেখো, সহজ মিলায় সহজ কঠিন মিলায় প্রশ্ন হয়, মানে এমন না যে খুব সহজ হবে খুব কঠিন হবে, এরকম হয় না, সহজও থাকে কঠিনও থাকে। এখন কি বলছে, ওয়াই সমান এক্স স্কোয়ার বক্ররেখার ওপর একটি বিন্দু নির্ণয় করো যা 18 জিরো বিন্দুর সর্বোচ্চ নিকটবর্তী। ওয়াই সমান এক্স স্কোয়ার, এটা একটা আলটিমেটলি পরাবৃত্ত নির্দেশ করে, বুঝতে পারছো? এই মনে করো এক্স অক্ষ, আর এই হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো এই যে সরি, মনে করো এটা একটি পরাবৃত্ত। এই পরাবৃত্তের এমন একটা মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 18 জিরো, এই বিন্দুটা হচ্ছে আমাদের 18 জিরো, মানে তোমাদের এত চিত্র আঁকাতে হবে না। মনে করো এই 18 জিরো বিন্দু থেকে অবশ্যই এই যে এই বিন্দুটার দূরত্ব সবচেয়ে কম, তাই না? তাহলে এই ধরো আমাদের এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক। আমাদের এটাই বলছে যে এই পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে এই যে এটা ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে এই দূরত্বটা তো আমাদের সর্বোচ্চ কম, মানে সবচেয়ে কম ছোট দূরত্ব। তাহলে আমাদের এই বিন্দুটা বের করে দেখাও, মানে এক্স ওয়াই বের করে দেখাতে বলছে। আচ্ছা আমরা ধরে নিলাম ওটা ওয়াই, মানে বিন্দুটি হচ্ছে এ সমান হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমরা এটা একটু বের করব। আর এইখান থেকে আমাদের দূরত্ব বের করতে বলছে কি 18,0, এই দূরত্বটা। তাহলে আগে আমরা দূরত্বটা ডিস্টেন্স ডি সমান বের করে নেই। আচ্ছা ডি স্কোয়ার বের করি, তাহলে আমাদের এক্স মাইনাস 18 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি একটু স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 18 × 36 প্লাস 18 কত হয়, 364, 18, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নেই, 18 স্কোয়ার কত ভুলে গেছি তো, 18 স্কোয়ার 324, সরি, 324, 324 প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ওয়াই সমান আমরা তো জানি যে এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখে দিতে পারবো না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 324 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা লিখলাম। এখন এটা তো আমাদের ডি স্কোয়ার। এখন অনেকে বলতে পারো আমরা ডি স্কোয়ার বের করলাম, ডি বের করলাম না কেন, রুট কেন করে দিলাম না, এটা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদের। এখন বলছে বিন্দুর সর্বনিম্ন সর্বোচ্চ নিকটবর্তী। আমরা অন্তরীকরণে একটা পার্ট পড়ে আসছি না, 9.I সম্ভবত, গুণমান বা লঘুমানের যে অংশটা। এখন এখানে লঘুমান বের করতে হচ্ছে, নিকটবর্তী সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো তো সব এই যে কাছাকাছি, গুণমান লঘুমান এগুলাই সব, তাই না? তাহলে আমাদের কি প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করা লাগে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগে, করে ওটার সমান জিরো ধরে মান বের করা লাগে, ওইটা আমাদের গুণমান বা লঘুমান বের হয়। ঠিক আছে, তাহলে আমরা ডি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করবো। কেন ডি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলাম, রুট ওভার, অর্থাৎ শুধু ডি কে ডিফারেন্সিয়েশন কেন করলাম না সেটা আমি একটু পর বলতেছি, একটু পর বলতেছি, একটু ওয়েট করো জাস্ট। তাহলে আমাদের ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 324 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা সমান কি আমাদের জিরো ধরতে হবে। তাহলে আমরা একটু বের করি, তাহলে 2x মাইনাস 36 প্লাস জিরো প্লাস 4x কিউব, এটা সমান আমাদের জিরো। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট সরাসরি আমরা ক্যালকুলেটর দিয়ে এক্স এর মান বের করে দেবো। এগুলো কিন্তু সমস্যা না যে ক্যালকুলেটর দিয়ে কেমনে কেন বের করলাম, তোমাদের এটা জিজ্ঞাসা করবে না বা নাম্বার কাটবে না। তারপর হচ্ছে ক্যালকুলেটরটা ফার্স্ট হতে হবে তোমাদের কিন্তু এখানে আবার, না হলে কিন্তু পারবা না। এক্স এর মান 2, একটা মান বের হলো 2, আর দুটা মান বের হলো আমার জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা মানগুলো তো নিব না, কারণ জটিল সংখ্যা তো এখানে আমার দরকার না। যেটা এক্সিস্ট করে সেটাই আমাদের নিতে হবে। তাহলে এক্স এর মান 2, তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার, তার মানে 4,
তাই না? অতএব এই বিন্দুটা হচ্ছে আমাদের 2 4, এই বিন্দুটা আমাদের বের করা শেষ। এখন তোমাদেরকে আমি বলতেছি যে কেন ডি না নিয়ে আমি শুধু ডি স্কোয়ার নিলাম। দেখো আমরা ডি নিলে পরে কি √x² মাইনাস 36x প্লাস 324 প্লাস x⁴ হইতো। তুমি এখানে ডিফারেন্সিয়েশন করে দেখো, ডিফারেন্সিয়েশন করার পর তুমি এই পাশে আবার গুণ করে দিয়ে যে জিরোর সাথে গুণ করে দেওয়া লাগতো, তাই না? যে মানে এই পাশে ভাগ আকারে আসতো √x, তাহলে √x এর ডিফারেন্সিয়েশন কি 1/2 √x, ওই √x টা আবার এই পাশে গুণ করে দিতা। ওই গুণ করে দিলে একই হতো, মানে ওই মানে এই দিন শেষে এই লাইনটা আমরা ফিরে পাইতাম। তাই মাঝখান থেকে ওই কষ্টটা না করে তোমরা সরাসরি এই মানে ডি স্কোয়ারটাই করে দিতে পারো। বুঝতে পারছো? আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। এরপরে প্রশ্নটা হচ্ছে 5 নম্বর, সরি 5 নম্বর করলাম, 6 নম্বর প্রশ্নটা। এরপরে ফিজিক্স করাবো, তারপর হচ্ছে কেমিস্ট্রি করাবো। ওয়েট করো জাস্ট। সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি এরোপ্লেন হতে একটি বস্তু ফেলা হলে তা 5 সেকেন্ড পর মাটিতে পড়ে। সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি এরোপ্লেন হতে একটি বস্তু ফেলা হলে 5 সেকেন্ড পর মাটিতে পড়ে, বস্তুটির মাটিতে স্পর্শ করার সময় এরোপ্লেনের উচ্চতা কত? আচ্ছা খেয়াল করো, একটু চিত্র একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই মনে করো একটা মাটি অবস্থা, এখান থেকে এরোপ্লেন ছাড়ছি। এই হচ্ছে এরোপ্লেন, এরোপ্লেন দেখতে তো এরকম না, এরোপ্লেন মনে করো। এটা সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী মানে খাড়া উপরের দিকে যাচ্ছে। তাহলে সমবেগটা কত? আমার ইউ ধরি, মনে করো উপর দিকে আমার পজিটিভ, ঠিক আছে, ইউ উপর দিকে আমার পজিটিভ, ঠিক আছে, ধরলাম। এখন একটি প্লেন হতে একটি বস্তু ফেলা হলো, মানে প্লেনটা এই যে যাচ্ছে যাচ্ছে, এই মনে করে এমন একটা জায়গায় আসছে, এইখান থেকে একটা বস্তু, প্লেন থেকে একটা বস্তু ফেলে দিছি। ফেলে দেওয়ার ফলে 5 সেকেন্ড পর মাটিতে, মানে এই বস্তুটা আবার ফের এই মাটিতে আসতে আমাদের টাইম লাগছে কত? t = 5 সেকেন্ড টাইম লাগছে। এখন বলছে বস্তুটি মাটি স্পর্শ করার সময় এরোপ্লেনের উচ্চতা কত? তার মানে কি, বস্তুটা যখন মাটিতে পড়তে থাকবে, এরোপ্লেন তো উপরের দিকে যাইতেই থাকবে। তো এরোপ্লেন ধরো আরো এই পর্যন্ত চলে আসছে। তো এইখানকার আমার ডিস্টেন্সটা কত? এই এইচটা আমাদের বের করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আমরা একটু বের করি। প্রথমে এরোপ্লেনের মানে উচ্চতাটা দেখি, যে এরোপ্লেন আমাদের ইউ বেগে সমবেগে যাচ্ছে, তাহলে মানে এরোপ্লেন মনে করো এইচ বেগে, এইচ উচ্চতা উঠবে ইউটি, মানে টি সময় ইউ আদি বেগে টি সময় থাকলে পারে এইচ উচ্চতা অতিক্রম করবে, এইচ সমান ইউটি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এইখান থেকে যে আমাদের বস্তুটা ফেলছে, এ তো আবার সমত্বরণের নামবে, মানে বিষয়টা হচ্ছে কার সে মানে মাটি অভিকর্ষ ত্বরণের নামবে, ত্বরণ না তো, হ্যাঁ ও ত্বরণ, কিন্তু সেটা এক প্রকার অভিকর্ষ ত্বরণ, মানে অভিকর্ষ ত্বরণের নামবে। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স কতটুকু হবে? এই ডিস্টেন্সটা হবে হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আবার ফের মাইনাস হাফ জিটি স্কোয়ার দিও না, কারণ সে কিন্তু পৃথিবীতে নামতেছে, অভিকর্ষ ত্বরণের প্রভাবেই কাজ করতেছে, বিপরীতে কাজ করতেছে না, তাই এখানে প্লাস হবে হাফ জিটি স্কোয়ার। এখন কথা হচ্ছে এই ইউটা আমরা কি উপরের দিকে পজিটিভ ধরছি না? তাহলে এই ইউটা আমরা কি বললাম, এই বস্তুটা কি নিচের দিকে নামতেছে, তার মানে কি এই ইউটা আমরা মাইনাস দিতে পারবো না? মাইনাস দিতে হবে না? মাইনাস দিতে হবে, হ্যাঁ, মাইনাস ইউটি। এখন এই সমান কি পাইছিলাম? প্লাস 1 নম্বর সমীকরণ থেকে ইউটি সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, জিটি স্কোয়ার। আমাদের জাস্ট বের করতে বলছে হচ্ছে আমাদের এইচটা, ঠিক আছে, তাহলে আমরা এইচ বের করতে পারবো, আমাদের টি তো আছে, খালি ইউ এর মানটা বের করলেই তো আমরা এইচ বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা পাই 2 ইউটি সমান হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ সমান আমরা কি লেখা যায়? আহ ইউ সমান লেখা যায় জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 4 টি, জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে টি টি কাটা গেল, তার মানে আমাদের জিটি ডিভাইডেড বাই, সরি সরি, জিটি ডিভাইডেড বাই আমাদের 4 থাকে। তাহলে আমরা একটু মানটা বসাই দেন, 9.8 ইন্টু টি হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটর বসাই, তাহলে আমাদের ইউ এর মান পাবো। তাহলে আমরা হচ্ছে, তোমরা কি বুঝতেছো অঙ্কগুলা? ওগুলা কিন্তু বেশ সহজ। এটা হচ্ছে আমাদের 12.25 আসে উত্তর, 12.25 আসে আমাদের মিটার পার সেকেন্ড। এটা কি আসে আমাদের? এরোপ্লেনের বেগ আসে। তাহলে এই উচ্চতায় উঠতে আমাদের এরোপ্লেন 5 সেকেন্ড সময় পাইছে, কারণ বস্তুটা ও এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এরোপ্লেন এইখান থেকে এইখানে উঠতেও 5 সেকেন্ড সময় লাগবে, তাই হবে না? তাহলে আমাদের এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের উচ্চতা এইচ সমান কি ইউটি, তার মানে হচ্ছে 12.25 গণন ইউ, টি টি কত? টি হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 5 × 12 = 60, আর হচ্ছে এটা গুণ করলে কত হয়? 61.25 হচ্ছে, ঠিক আছে, 61.25 মিটার। অর্থাৎ টোটাল আমাদের একশো একশো এরোপ্লেনটা ততক্ষণে বস্তুটা এখান থেকে সেটা দিতে দিতে মাটিতে আসতে, মানে বস্তুটা এখান থেকে সার্ভে টুকুস করে মাটিতে আসবে, ততক্ষণে এরোপ্লেনটা এই 61.25 মিটার উচ্চতায় পৌঁছে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। ভিডিও হচ্ছে, হচ্ছে তো।
অনেক সময় ভিডিও অন করে মানে অফ থাকে, আমি শুট করতে থাকি, পরে দেখি যে আমার ক্যামেরা অফ ছিল বা অন্য সাউন্ড অন ছিল না। এ নানান রকম ভেজালে পড়া লাগে, পরে আবার নতুন করে শুট করা লাগে। একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট হয়। দুটি বলের অন্তর্বর্তী কোণ পাই বাই থ্রি থেকে টু পাই বাই থ্রি ঘোরালে লব্ধি অর্ধেক হয়। অর্থাৎ হচ্ছে মনে করো এই যে আমরা একটু চিত্র আঁকাই, তাহলে চিত্র আঁকালে পরে মনে করো একটা বল, মনে করো দুটি বলের মধ্যবর্তী কোণ, এই একটা বল আছে হচ্ছে এরকম, এটা হচ্ছে পি বল আমাদের, আর এটা হচ্ছে কিউ বল মনে করো আর কি আছে আর কি এরকম। তো এই এটা হচ্ছে আমাদের কিউ বল। এই প্রথমে যে কোণটা ছিল, এদের মধ্যবর্তী যে কোণটা ছিল, এই কোণটা হচ্ছে আমাদের পাই বাই থ্রি ছিল। পরবর্তীতে এই কিউটাকে, এই কিউটাকে ঘুরায় এইখানে নিয়ে আসছে, মানে এইখান থেকে আরো ঘুরায় নিয়ে আসছে হচ্ছে টু পাই বাই থ্রি, ঠিক আছে, টু পাই বাই থ্রি। এখন একটি বলের মান ওয়ান হলে, তাহলে আমরা এখানে পি বল, এখানে বল হচ্ছে টোটাল দুটা, দুটা বল, এখন পি বলটা আমরা ওয়ান ধরলাম, তাহলে আমাদের কিউ বলটা আমাদের বের করতে বলছে অপর বলটির মান কত, ঠিক আছে। আর লব্ধি ধরলাম আমরা আর, ঠিক আছে। তাহলে আমরা সাধারণভাবে সূত্র কি জানি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, ঠিক আছে, টু পি কিউ কজ আলফা। এটাই তো আমরা জানি সাধারণ সূত্রটা। এখন দুটি বলের মধ্যবর্তী কোণ যখন পাই বাই থ্রি থাকে, তখন আমাদের কি ঘটনা ঘটে, তখন লব দিয়ে আমাদের আর ই থাকে, তাহলে আর স্কোয়ার সমান কি, ওয়ান স্কোয়ার, পির মান কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু কিউ ইন্টু কজ পাই বাই থ্রি, কস পাই বাই থ্রি, ঠিক আছে। তার মানে আর স্কোয়ার সমান আমরা ওয়ান প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ, আচ্ছা এই cos পাই বাই থ্রি মানে কি, cos সিক্সটি, cos সিক্সটির মান কত, ওয়ান বাই টু না, cos সিক্সটির মান তো ওয়ান বাই টু, তাহলে এই টু আর টু তো কাটা যায়, তাহলে আমাদের এটা সমান কিউ থাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন বলছি আহ যদি এটা পাই বাই থ্রি থেকে, খেয়াল করো এই যে এখানে বলছে পাই বাই থ্রি থেকে টু পাই বাই থ্রি থ্রিতে নেওয়া হয়, তাহলে আমাদের লব্ধি অর্ধেক হয়ে যায়। তার মানে কি লব্ধি আমাদের সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। এখন এটা কি হয়, লব্ধি অর্ধেক হয়, তার মানে পাই বাই টু এর হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আলফাটা কি হবে, এখানে পাই বাই থ্রি তো আগে ছিল, এখন নতুন করে আমাদের টু পাই বাই থ্রি এটা আমাদের যুক্ত করা হয়েছে, তাই না, তাহলে এটা যোগ করে দিতে হবে। তাহলে আমাদের আর স্কোয়ার বাই ফোর প্লাস আর স্কোয়ার বাই ফোর সমান ওয়ান স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু কিউ কজ এ পাই বাই থ্রি মানে কি 60 ডিগ্রি, আর হচ্ছে টু পাই বাই থ্রি মানে 120 ডিগ্রি, তাহলে 60 আর 120 কত হয়, 60 আর 120-এ আমাদের 180 হয়, ঠিক আছে, 180 হয়। তাহলে কজ 180 মান কত আমরা পরে বসাই, তাহলে কজ ডিরেক্ট 180 বসাই দেই, ঠিক আছে। তাহলে আমরা আর স্কোয়ার সমান কি পাই, আর স্কোয়ার সমান পাই হচ্ছে আমাদের ফোর প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস এখানে কজ 180-র মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু কিউ থাকে, তাই না, তাহলে ফোর এই পাশে গুণ করে দিছি, তাহলে মাইনাস এইট কিউ থাকে। এটা আমাদের দুই নাম্বার কন্ডিশন। এখন জাস্ট একটু আমরা উপরের দিকে যাই, এক নম্বরটা দেখো, আমাদের জাস্ট কিউ এর মানটা বের করা লাগবে, বুঝতে পারছো, কিউ এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা এই আর স্কোয়ারের জায়গায় আমরা এক নম্বর সমীকরণ থেকে ওয়ান প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ সমান হচ্ছে ফোর প্লাস ফোর কিউ স্কোয়ার মাইনাস এইট কিউ, এটা লেখা যায়, তাই না। তাহলে আমাদের এখানে কি থাকে, থ্রি কিউ স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাস নাইন কিউ, মাইনাস নাইন কিউ, তারপর হচ্ছে আমাদের প্লাস থ্রি, এটা সমান জিরো হয়। তার মানে কি কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ প্লাস ওয়ান সমান জিরো। তাহলে আমরা এটা অত ভেজাল করবো না, আমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট কিউ এর মান বের করে নেব। দেখি আমরা একটু বের করি, দ্বিঘাত সমীকরণ কত, ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে কিউ এর মানটা বের হলো আমাদের টু পয়েন্ট সিক্স ওয়ান এইট, আর হচ্ছে আমাদের আরেকটা মান হচ্ছে পয়েন্ট থ্রি এইট ওয়ান নাইন, ঠিক আছে। এত নিউটন মানে বলের মান আসছে, কিউ কিউ আর পি কিউ, পির মান তো ওয়ান, তাহলে কিউ এর মানটাও তো এটাই হবে, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই, এটা হয়ে গেল। বুঝতে পারছো আশা করি। এর পরবর্তী প্রশ্ন সাত আট, এটা 8 নম্বর প্রশ্নটা, খেয়াল করো আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই।
এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -2 4। এ আর বি বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 - 5। অর্থাৎ এই একটা রেখা আছে মনে করো, এটা হচ্ছে আমাদের এ বি। তাহলে এই এ বিন্দুটা হচ্ছে আমাদের কত, -2 4। আর বি বিন্দুটা হচ্ছে আমাদের কত, আমাদের 4 - 5 দেওয়া আছে। এখন এ বি রেখা সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3BC হয়। ঠিক আছে, তাহলে মনে করো এই যে এটা সি পর্যন্ত বর্ধিত করছে, এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা কি ধরলাম, এক্স ওয়াই ধরলাম। এক্স ওয়াই বিন্দুটা আমরা বের করব। আমাদের জাস্ট বের করতে বলছে সি এক্স ওয়াই সমান হোয়াট। ঠিক আছে, সি এক্স ওয়াই সমান হোয়াট। ঠিক আছে, এখন আমরা বের করব। তাহলে আমাদের এখানে শর্তটা কি বলছে, এ বি সমান 3BC। 3BC, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এ বি ডিভাইডেড বাই বিসি সমান হচ্ছে 3/1। থ্রি, তার মানে এ বি ইজ টু বিসি সমান 3:1। এই আকারে তো প্রকাশ করাই যায়, তাই না? এখন আমরা একটু বের করে নিই। তাহলে মনে করে এটা আমাদের হচ্ছে গিয়ে মাঝের মানে অন্তর্বিভক্ত করছে, তাই না? অন্তর্বিভক্ত করছে, বি বিন্দুটা আমাদের 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 4 সমান কি হবে, আমাদের এই অন্তর্বিভক্ত যে করছে তাদের যোগফল আগে দিবা। ঠিক আছে, যোগফল দেওয়ার পর উপরেও তাদের মানে একটু যোগফল দিবা। এখন এদের সাথে গুণ করবা কি, এটা হচ্ছে x2 আর x1 গুণ করা। প্রথমে x2 তার মানে হচ্ছে আমাদের x মানে পরবর্তীটা, আহ এটা হচ্ছে আমাদের 3। আর এটা আমাদের কি 1 না, এটা আমাদের 1 আর এটা হচ্ছে 3। তাহলে এটা 3 যে পাশে নিচ্ছি তার বিপরীত পাশের স্থানে করে নিব। তাহলে 3 এই পাশেরটা, তাহলে বিপরীত পাশের এক্স নিব। আবার এইখানে 1 এই পাশেরটা, তারপরে বিপরীত পাশেরটা নিব, তাহলে কি -2 হয়। তাহলে আমার এখান থেকে এক্স এর মান কত বের হয়, একটু ক্যালকুলেটর দিয়ে করে দিবা। তাহলে যেমন এখানে 4 হয়, 4 4 16, 16 মাইনাস 2 মাইনাস 16 থেকে +2 হলো, তাহলে 18, 18/3 অর্থাৎ +6। ঠিক আছে, এক্স এর মান 3। এবার ওয়াই এর মানটা বের করো। ওয়াই এর মান বের করতে গেলে এই তো -5 সমান, এটা এইভাবে দেওয়ার পর 3 + 1, 3 আর +1 গুণ করে দিবা। এখন ওয়াই একটা মানে বিপরীতটা গুণ করে দিবা। এখানে হচ্ছে আমাদের কি ওয়াই গুণ করতে হবে, আর এখানে কি আমাদের 4 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর মানটা কি আসবে, এখানে আসে হচ্ছে 4। তাহলে -5 আর 4 গুণ করলে কত হয়, 20, -20। -20 থেকে -20 থেকে -4 করলে পারে -24। -24 কে 3 দ্বারা ভাগ করলে -8 থাকে। ঠিক আছে, তার মানে আমাদের সি বিন্দু এক্স ওয়াইটা আমাদের কি হয়, এক্স ওয়াইটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে আমাদের 6 আর ওয়াই হচ্ছে -8। ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবেই জাস্ট এইভাবে তুমি লিখে দিলেই হয়ে যাবে। মানে এটা এমন না যে বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় বুয়েটে, এখন তো আর রুয়েট কুয়েট চুয়েট এগুলো আর নাই, তবে এগুলোতে এমসিকিউ এই রকমই আসে, এই অঙ্কগুলো এমসিকিউ তে আসে। আমি দেখছি তো, আমি পরীক্ষা দিছি, আমি রুয়েটে পড়াশোনা করতেছি বর্তমানে, আমি এমসিকিউ পরীক্ষা দিছি তো। মানে এগুলাই আসে, বরং আরো এর চেয়ে কঠিন কঠিন প্রশ্নও আসে অনেক জায়গায়। তো সেটা তোমার এমসিকিউ তে আসে। আর রিটেনে তো তুমি অত দেখানো লাগবে না, জাস্ট একটু তুমি অঙ্কটা পারো, তুমি অঙ্কটা বের করতে পারছো, তুমি অ্যান্সারটা সঠিকভাবে বের করতে পারছো, এটা টিচারকে বোঝাতে পারলে হয়েছে। আমরা জানি এখান থেকে পাই, 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর বা 3 নম্বর সমীকরণ থেকে আনলাম, এগুলো কোনো কিছু দরকার নেই, এগুলো ভ্যারি করে না, বুঝতে পারছো? এগুলো লাগে না। এখন দেখো, আহ এখন আমাদের এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, আমাদের প্লাস সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা সমান আমাদের কি দেওয়া আছে, 1। আচ্ছা, আমাদের কি বলতে কি বলছে, এক্স প্লাস ওয়াই এর মান π/4, এটা আমাদের প্রমাণ করতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান পাই অর্থাৎ 180 ডিগ্রি, এটা বের করতে বলছে। তাহলে আমরা একটা সূত্র জানি না, সাইন এ প্লাস সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র আছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 সমান 1। এটা আমরা রাখলাম 1 নম্বর হিসাবে। ঠিক আছে, এখন আরেকটা আছে হচ্ছে cos x প্লাস cos y। তাহলে cos x প্লাস cos y, এটা সূত্র মনে আছে? অর্থাৎ cos c প্লাস cos d, এটা সূত্র হচ্ছে আমাদের দুটাই cos হবে। আর 2 cos a c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এটা সমান আমাদের 0। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন নাম্বার 2 ডিভাইডেড বাই নাম্বার 1, এটা জাস্ট এইভাবে দেখা দিলে হয়েছে। তাহলে এই নাম্বার 2 আর 1 ভাগ করলে আমাদের কি হয়, এটা আর এটা কেটে যায়, তারপর হচ্ছে এই 2 আর এই 2 কেটে যায়, মানে এখানে জাস্ট দেখা দিবা। আর cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা তো তাহলে আমাদের কি হবে, cot x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, অর্থাৎ cos উপরে থাকে নিচে সাইন থাকে। ঠিক আছে, এটা সমান আমাদের 0/1, এই যে এটা 0 ডিভাইডেড বাই 1, তাহলে এটা কি আমাদের 0 হয়। এখন কট কত মান 0, কট কত মান 0, কট আমাদের কট
90 মান হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে, কট 90 মান কিন্তু আমাদের জিরো। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কট বাদ দিলে পারে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সমান হচ্ছে আমাদের 90 পাই। আর অতএব এক্স প্লাস ওয়াই সমান আমাদের কি হয় 180 ডিগ্রি। এটা সমান আমরা কি লেখা যায়, পাই লেখা যায় না, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটা এটুকু আমাদেরকে দেখা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের রসায়ন গণিত অংশ শেষ। আমরা এখন কিসে আসছি, পদার্থবিজ্ঞান অংশে। খেয়াল করো, সবই দেখা দিব, সমস্যা নাই। ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে ভেক্টর এ মাইনাস রুট থ্রি আই প্লাস জে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। মনে করো এই এ একটা ভেক্টর দেওয়া আছে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর দেওয়া আছে। এখন বলছে যে এই ভেক্টরটা, মনে করো এই ভেক্টরটা এরকম আছে। এখন আমাদের এক্স ওয়াই জেড এটা তো আমরা জানি, এটা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। মনে করো এইটা হচ্ছে এই ভেক্টরটা। এখন এই যে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, মনে করো থিটা কোণ তৈরি করছে, আর হচ্ছে সরি আলফা কোণ তৈরি করছে। আর ওয়াই অক্ষের সাথে আমাদের কি কোণ তৈরি করছে, আলফা বিটা। আর জেড অক্ষের সাথে আমাদের কি এই রেখা, এই রেখাটা আমাদের কি তৈরি করছে, গামা কোণ তৈরি করছে। তাহলে এটা সহজ সূত্র হচ্ছে কজ আলফা, অর্থাৎ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ আলফা সমান হচ্ছে আমাদের এ এক্স ডিভাইডেড বাই আমাদের এর মান, অর্থাৎ এই ভেক্টরটার মান হচ্ছে এ। ঠিক আছে, তারপরে কজ বিটা সমান হচ্ছে আমাদের এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তারপর কজ গামা সমান হচ্ছে আমাদের কি এ জেড ডিভাইডেড বাই এই ভেক্টরের মান। ঠিক আছে, এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এ সমান দেওয়া আছে রুট থ্রি আই। মানে এখন তোমরা অঙ্কটা নিজে নিজে পারবা আর কি। এখন বলছে যে কোণ উৎপন্ন করে, কার সাথে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাপেক্ষে। এই দেখো এক্স অক্ষের সাপেক্ষে কই, এই যে এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কোণ উৎপন্ন করে, তাহলে এই সূত্র বসাবো না। তাহলে এক্স সমান কি, আমরা কি লিখতে পারি, কজ ইনভার্স এক্স এ এক্স, অর্থাৎ কি এই যে এখানে মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান কত, রুট ওভার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার। ঠিক আছে, এখানে তো যেটা অক্ষর নাই তাই এটা আর লাগবে না। তাহলে কজ ইনভার্স -√3, আর এখানে আমাদের 2 থাকবে। ঠিক আছে, √3 কে স্কোয়ার করলে 3 হয়, প্লাস 1 অর্থাৎ আমাদের 2 হয়। ঠিক আছে, 2 হয়। তাহলে আমাদের cos কত ডিগ্রির মান, -√3/2। একটা হচ্ছে cos 150 ডিগ্রি মান, সম্ভবত cos, এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। মানে এগুলা অনেক সময় মুখস্থ থাকে না, আমার অন্তত মুখস্থ থাকে না এগুলা। cos 150 এর মান -√3/2, আর সম্ভবত cos 210 ডিগ্রি মানও -√3/2। হ্যাঁ, cos 210 ডিগ্রি মানও -√3/2। ঠিক আছে, তোমরা এটা বের করে নিবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক, এটা দেখা দিলে হবে। মানে আমাদের অঙ্কটা কিন্তু এই যে এই অংশটুকু, আর উপরে যেটা দেখাইছি সেটা কিন্তু আমাদের থিওরি অংশ দেখাইছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা। আর এই প্রশ্নগুলো কিন্তু সহজ প্রশ্ন বলবো আমি, কারণ কি, এগুলো যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও তাদেরকে এগুলো বলতে গেলে ফিজিক্সের বেসিক এগুলো। এই প্রশ্নগুলো যদি তুমি না পারো তাহলে মনে করো যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তুমি যোগ্য সেটা না, মানে তুমি যোগ্য ঠিক আছো, কিন্তু হয়তোবা তুমি এই টপিক পারো না, এটা স্বাভাবিক মানা যায়। কিন্তু নর্মালি যারা এই চ্যাপ্টার পড়ে তাদের এই প্রশ্নগুলো পারতে হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা। বাহ, দাড়িও দিলাম আবার গোল্লাও দিলাম না। সর্বোচ্চ 18 কেজি ভর বহনে সক্ষম একটা লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে একটা লিফটের ভর দেওয়া আছে আমাদের এম। লিফটের ভর বলতে আমাদের লিফটের মধ্যে যা মানে বস্তু তোলা যাবে 1800 কেজি। আর এই লিফটটা আমাদের সর্বোচ্চ 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, উপর দিকে যায়। এখন গতির বিরুদ্ধে আবার ঘর্ষণ, এই লিফটটা যে উঠতেছে, এই যে লিফটটাকে তো একটা দড়ি দিয়ে টানা হচ্ছে, এই দড়ির ঘর্ষণটা হচ্ছে আমাদের 4000। মনে করো ঘর্ষণ আমরা এফ কে ধরলাম, এফ কে সমান আমাদের কত, 4000 নিউটন। ঠিক আছে, 4000 নিউটন। এখন বলছে লিফট এর সর্বনিম্ন কত এইচপি মোটরের প্রয়োজন, মানে এই লিফটটা যে ওই যে বললাম দড়ি দিয়ে টেনে তুলতেছে, একটা মোটর তো আবার দড়িকে টানতেছে। এই মোটরটা আমাদের কত ক্ষমতার হতে হবে, না হলে তো আর মোটর যদি সেরকম ভালো ক্ষমতার না হয় আহ, তাহলে তো আমাদের এত ভর তুলতে পারবে না, তাই না? আচ্ছা দেখো, প্রথমে আমাদের দরকার হচ্ছে আমাদের ক্ষমতা পি সমান কি জানি, আমরা এফ বি জানি, যেহেতু আমাদের বেগ দেওয়া আছে, তাহলে আমাদের বেগ দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, পি সমান এফ বি। এখন আমাদের এফ সমান আমরা কি জানি, মানে এফটা হচ্ছে আমাদের টোটাল
বল, এই এফটা হচ্ছে টোটাল বল। তাহলে আমাদের এখানে এই যে 1800 কেজি ভর উপরে তুলতেছে, এটা একটা বল কাজে লাগতেছে। তাহলে 1800 ইন্টু কত বল, ডাব্লিউ সমান এমজি, এফ সমান এমজি বা ডাব্লিউ সমান এমজি, এই বলটা। কিন্তু এখানে তো এই আরো 400 কেজি, 4000 নিউটন বল, মানে ঘর্ষণের কারণে উৎপন্ন হতেছে, এটা তো আমাদের যোগ করে দিতে হবে, তাই না? না যোগ করলে তো হবে না, কারণ এটাও তো আবার ওই মোটরের কাছ থেকে তো সে নিচ্ছে। ইন্টু ভি, ভি কত, বেগ 2। তাহলে এটা আমাদের অঙ্ক আমরা একটু ক্যালকুলেশন করে দেই। 1800 গুণন 9.8 প্লাস 4000 গুণন 2। তাহলে এটা আমাদের হয় 43,280, 43,280 নিউটন। ঠিক আছে, সরি, এত আমাদের কি হলো, ওয়াট হলো। ঠিক আছে, এত ওয়াট হলো। এখন এই ওয়াটটাকে আমাদের বলছে হর্স পাওয়ারে নিতে। তাহলে আমরা কি 746 দ্বারা গুণ করে ভাগ করে দিব। হর্স ওয়াট থেকে আমাদের 746 দ্বারা আমরা যদি ভাগ করে দেই, তাহলে আমাদের এটা আমাদের হর্স পাওয়ারে চলে আসে। ভাগ করে দিলাম 746 দ্বারা, তাহলে আমাদের 58.02, 58.02 এইচপি, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? দেখো, মানে লিফটটা আমি একটু আরেকবার বলতেছি। এই হচ্ছে আমাদের লিফট, মনে করো এই হচ্ছে আমাদের, আচ্ছা মনে করো এখান থেকে, এই হচ্ছে আমাদের লিফট। এই লিফটটাকে আমাদের এখান থেকে উপরে উঠবে। এই লিফটের ভিতরে আমাদের হচ্ছে কত থাকবে, 1800 কেজি ভর বহন করতে পারে। এই লিফটটা টানতে তো আমাদের একটা দড়ি লাগবে, এই দড়ি দিয়ে টানবে। আবার এই দড়িকে তো আবার কেউ টানবে, মোটর শক্তি দিবে। তাহলে এই মোটরটা আমাদের কত ক্ষমতার কিনতে হবে, মানে কত ক্ষমতা দেখে কিনতে হবে, এটা আমাদের বের করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু বের করি। তাহলে আমাদের কতটুকু ক্ষমতা, পি সমান আমরা এফ জি, এফ ভি জানি, তাই না? যেহেতু আমাদের বেগ দেওয়া আছে। এখন এফটা হচ্ছে আমাদের দরকার, কতটুকু বল উৎপন্ন করবে এই লিফটটা। তাহলে আমাদের এখানে 1800 কেজি ভর বহন করতেছে, তাহলে ডাব্লিউ সমান এমজি, এতটুকু বল। আবার 4000 কেজি, আবার ফের 4000 নিউটন আবার আমাদের ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এই 4000টাও তো আমাদের জয়েন্ট দিতে হবে, মানে যুক্ত করতে হবে। তাহলে 1800 ইন্টু 9.8 প্লাস 4000 ইন্টু 2, এটা আমাদের করলে পারে আবার হর্স পাওয়ার নিতে গেলে আবার 746 দ্বারা ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। 3 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 3 নম্বর প্রশ্নটা বেশ সহজ। আর রোধ বিশিষ্ট একটি তড়িৎ পরিবাহী তারের দৈর্ঘ্যকে টেনে এর আসল দৈর্ঘ্যের n গুণ লম্বা করা হলো। লম্বা করার পরে তারটির রোধ কত হবে? তারটির রোধ কত হবে? এই মনে করো একটা তার ছিল, মনে করো, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই এত লম্বা একটা তার ছিল, বুঝতে পারছো? পরবর্তীতে মনে করো যে এটারে পরবর্তীতে এটারে টেনে, মানে অনেক চিকন করে ফেলাইছো, বুঝতে পারছো? অনেক চিকন করে ফেলাইছো, চিকন করছি না? এখন এইখান কথা হচ্ছে, এখানে ক্ষেত্রফল তো পরিবর্তন হয়েছে, তাই না? এখন আমরা রো সমান, স্বাভাবিকভাবে স্বাভাবিক যে সূত্রটা, সেটা সেই সূত্র অনুসারে রো সমান আমরা কি জানি, ই আর ডিভাইডেড বাই এল, এটাই তো আমরা জানি, তাই না? রো সমান ই আর ডিভাইডেড বাই এল, এই সূত্র তো জানি। অর্থাৎ আমাদের রো এল সমান ই আর হবে, এটা হচ্ছে আমাদের সূত্র মেইনলি। এখন এখানে আমাদের রোধ হচ্ছে তারের আপেক্ষিক রোধ, এটা তো সবসময় একই থাকবে। তাহলে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হবে, তাহলে L1/L2 সমান A1 R1 ডিভাইডেড বাই A2 R2, এটা তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমাদের L1 কত, পূর্বের দৈর্ঘ্য ছিল কত, পূর্বের দৈর্ঘ্য আমাদের L ছিল। তাহলে আমাদের পূর্বের দৈর্ঘ্য L ছিল, আর পরবর্তীতে দৈর্ঘ্য কি হলো, আসল দৈর্ঘ্যের কি N গো, পূর্বের দৈর্ঘ্য L হলে পরবর্তীতে আসল দৈর্ঘ্য করা হলো NL, অর্থাৎ N গুণ লম্ব করা হলো, তাহলে NL হলো। তাহলে এন এল সমান এ, পুরো পূর্বের ক্ষেত্রফল কত ছিল, এই তারটা যা ছিল, এই তারটার পূর্বের ক্ষেত্রফল ছিল আমাদের এ। আর আর 1 কত, পূর্বের রোধ আর ছিল, আর রোধ বিশিষ্ট, ডিভাইডেড বাই A2। আমাদের যে এই তারটা টেনে লম্বা করা হলো, এতে আমাদের ক্ষেত্রফলটা কমে যাবে অবশ্যই। দেখো এখানে কত মোটা ছিল, আর এখানে কত চিকন হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলটা কতটুকু হবে, এটাকে একটু মুখস্থ রাখবা। এ ডিভাইডেড বাই এন হবে, মানে এন ভাগ হবে, মানে পূর্বের ক্ষেত্রফলের এন ভাগ হবে ইন্টু R2। এই R2টা আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমাদের এই এল এল কাটা গেল, তারপর হচ্ছে আমাদের এই এ এ কাটা গেল। তাহলে আমাদের R2 সমান আমাদের কি থাকে, এই এনটা উপরে উঠে যাবে, আবার এই এনটা এই পাশে উপরে যাবে। তাহলে এন আর এন গুণ এন স্কোয়ার আর হবে।
এটা আমাদের হবে না। এটা আমাদের তো এমনিতে মুখস্থ আছে, কিন্তু এইটুকু দেখা দিলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। এতে আর কোনো সমস্যা নাই। আর তোমরা অনেকে বলতে পারো এইটুকু কিভাবে আসলো ভাই? এইটুকু যদি তোমাকে এখন দেখা দেয়, তাহলে আমার পুরো কনসেপ্টটা দেখাতে হবে। তো ওই পুরো কনসেপ্ট তো আমার এই মানে প্রশ্ন ব্যাংক সলভে আমি দেখাতে পারবো না, এটা সম্ভব না। তাহলে বাকি প্রশ্ন আমি ধরতে পারবো না। তো এটা একটু অন্য জায়গা থেকে দেখে নিবা, অথবা তোমাদেরকে বলি এটা একটু মুখস্থ রাখো। ঠিক আছে, এ বাই এন কত কিছু তো না দেখে বিশ্বাস করো। ঠিক আছে, তো এগুলো একটু না দেখে বিশ্বাস করো। মানে এটা তো হয়, এটা তো প্রমাণিত। তাহলে আমাদের এন, এন গুণ লম্বা করা হলে, কোনো তারকে টেনে এন গুণ লম্বা করা হলে সেটা আমাদের রোধ পরবর্তী রোধ হয় R2 সমান এন স্কোয়ার আর। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ তাপমাত্রা ও চাপে অর্থাৎ হচ্ছে আমাদের এসটিপির কথা বলছে, তাই না? এসটিপি তে আদর্শ তাপমাত্রা ও এসটিপি তে নির্দিষ্ট আয়তনের গ্যাসকে সমষ্ণ অবস্থায় এবং রুদ্ধতাপ অবস্থায় 3 গুণ প্রসারণ করা হলো। তার মানে এখানে দুটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটু ওয়েট করো। আচ্ছা। হুম। এখানে দুটো প্রক্রিয়ার কথা বলছে। 1 নম্বর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা বের করব। আর 2 নম্বর হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাও বের করব। ঠিক আছে, দুটা পার্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের সমষ্ণ, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়। ঠিক আছে। এখন আমাদের বলছে আয়তন চাপে আয়তন গ্যাসকে আহ 3 গুণ আয়তনে প্রসারিত করা হয়েছে। তার মানে প্রথমে ভি থাকলে পরে পরবর্তীতে আমাদের থ্রি বিতে করা হয়েছে। ঠিক আছে, থ্রি বিতে নেওয়া হয়েছে। প্রথমে আমাদের ভি ছিল, পরবর্তীতে থ্রি বি নেওয়া হয়েছে। এখন সমষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সমষ্ণ সম্পর্ক হলো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমাদের কি বের করতে বলছে? চূড়ান্ত চাপ বের করতে বলছে। তার মানে আমাদের পি টু বের করতে বলছে। তাহলে পি টু সমান কি? পি ওয়ান ভি ওয়ান বাই ভি টু। তাহলে আমরা একটু মানগুলো বসে দেই। পি ওয়ান কত? 101 3 2 5 ইন্টু ভি ওয়ান কত? ভি ওয়ান আমাদের ভি ওয়ান তো বললাম প্রথমে ভি ছিল, পরবর্তীতে থ্রি ভি হয়েছে, ডিভাইডেড বাই ভি টু হচ্ছে থ্রি ভি। এই ভি আর ভি কাটা গেল। তাহলে আমাদের এটা কত হইলো? আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি। 101 3 2 5 ডিভাইডেড বাই কত? থ্রি। তাহলে 33.775 এত প্যাসকেল। এত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার এটা হবে। ঠিক আছে, এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া, পরবর্তী চাপটা হবে। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের এই সূত্রটা মেনে চলে, এটা তোমাকে জানতে হবে। বুঝতে পারছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা সমান পি টু ভি টু টু দি পাওয়ার গামা। এটা তোমাকে দেওয়াই আছে, গামার মানটা দেখো 1.4 দেওয়া আছে। তাহলে আমরা একটু আমাদের কি বের করলাম? পি টু বের করলাম। তাহলে পি টু সমান আছে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি টু টু দি পাওয়ার গামা। তাহলে আমরা একটু মানটা বসে দেই। তাহলে পি ওয়ান হচ্ছে আমাদের 101 3 2 5। দেখো এসটিপি তে হচ্ছে কি আদর্শ গ্যাসের চাপ এসটিপি তে আদর্শ গ্যাসের চাপ হচ্ছে 101 3 2 5 প্যাসকেল। ঠিক আছে। আর ভি ওয়ান তো হচ্ছে আমাদের ভি ওয়ান টু দি পাওয়ার গামা। গামা কত? সরি, ভি ওয়ান তো আর বসাবো না, ভি বসাবো ডিরেক্ট। টু দি পাওয়ার 1/4। আর ভি টু হচ্ছে আমাদের কত? থ্রি ভি টু দি পাওয়ার 1.4। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করবো? দেখো 101 3 2 5 ইন্টু, দেখো এই ভি কে থ্রি ভি দ্বারা ভাগ করা যায়, দেখি আমরা একটু বের করে দেই। থ্রি ভি টু দি পাওয়ার, যেহেতু আমাদের পাওয়ার এক, তাহলে আমরা একবারে এভাবে লিখতে পারি না। তাহলে এই ভি আর ভি কাটা দিলাম, কাটা দেওয়ার পর বাকিটুকু আমরা ক্যালকুলেটরতে করে দিলাম। ক্যালকুলেটর করি 101 3 2 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 1.4। দেখো এই যে 21,764 আসছে। দেখো এই যে এখানে দেখা যাবে কিনা আমি জানি না। দেখো এভাবে করে নিবা। তাহলে 21,764, 21,764.40, 40 না 41 আছে। তাহলে এটা কি হবে? এত প্যাসকেল হবে। ঠিক আছে, এই আমাদের সূত্র। তোমার মেইনলি হচ্ছে কার এই সূত্র, সমষ্ণ প্রক্রিয়া আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্রটা আছে, এটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা পারলে হয়ে যাবে। এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন, এগুলো কোনো কঠিন করে নাই। বুঝতে পারছো? আসো এবার একটা প্রশ্ন আমরা দেখবো। প্রশ্নটা বেশ মজার এবং বেশ কনসেপচুয়াল প্রশ্ন বলছে। এখন বলছে তিনটি স্থির বস্তু বলছে। সেগুলা কি কি? একটা হচ্ছে রিং। রিং বুঝো? আহ রিং তো মনে বোঝো, এই যে চাবির আমার যে রিংটা আছে না, এই যে সার্কেল দেখতে পাচ্ছ কিনা, এই রিং। আর একটা হচ্ছে নিরেট সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার না, মানে কোন
ইয়া আর কি, পাইপ আর কি, পাইপ হচ্ছে কেন এটার ভিতরে ফাঁকা নাই আর কি, এটা হচ্ছে নিরেট সিলিন্ডার। আর হচ্ছে নিরেট গোলক, মানে ওই যে গোলক নিক্ষেপ, দেখো না, অর্থাৎ ফুটবলের ভিতরে ফাঁকা নাই, সব লোহা দিয়ে ভর্তি করা। তো হচ্ছে কেন এই হচ্ছে অবস্থা, একটা হচ্ছে কেন রিং, আর একটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার সিলিন্ডার দেখতে কিন্তু এরকমই, মানে কিন্তু ভিতরে ফাঁকা নাই, ঠিক আছে। আর হচ্ছে আর একটা হচ্ছে গোলক, গোলক, এটা হচ্ছে গোলক কিন্তু ভিতরে ভর্তি আর কি। এখন বলছে একই বাঁকা তলের উপর দিয়ে আহ না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। তিনটি বস্তুর ব্যাসার্ধ একই, এদের ব্যাসার্ধ একই, এটার ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর। খেয়াল রাখো, এখন তিনটি বস্তু একই ব্যাসার্ধ, কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে পড়বে। এই মনে করো কি বলছে, একটা ঢালু তলের কথা বলছে, এই যে মনে করো এই ঢালু তল দিয়ে এখানে তিনটা ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে রিং ছাড়া হয়েছে, রিং মানে এটা গড়িয়ে গড়িয়ে পড়বে না, যা পিছলিয়ে পড়ে যাবে, ঠিক আছে। সরি সরি, না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকবে, হ্যাঁ। জাস্ট এটা পিছলাবে না, মানে এটা গড়তেও থাকবে, রাউন্ডও হবে। অর্থাৎ এই যে এই পয়সাটা, এই যে পয়সাটা আমি হাতের উপর রাখলাম, তোমরা দেখতে পারতেছো কিনা, এই যে পয়সাটা, এই যে গড়ে কিন্তু পড়তেছে, ঠিক আছে, গড়ে গড়ে পড়তেছে। তো এই যে গড়ে গড়ে যে পড়লো, এটার আমাদের এখানে আমাদের কৌণিক বেগের একটা ভূমিকা থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের বের করতে হবে যে কোন বেগে পড়বে। তাহলে আমরা যদি প্রথমে রিং এর কথা চিন্তা করি, প্রথমে রিং, রিং এর কথা চিন্তা করলে, তাহলে আমাদের এখানে যে প্রথমে যে এইখানে থাকবে, ধরো আমাদের এটা এইচ উচ্চতায় ছিল, তাহলে আমাদের এইচ মানে এই উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ, আর এই রিংটার ভর হচ্ছে আমাদের এম, ঠিক আছে, এই রিংটার ভর হচ্ছে আমাদের এম। তাহলে আমাদের কি হবে, এখানে স্থিতি শক্তি কি হবে, এম জি এইচ সমান আমাদের গতি শক্তি এবং কৌণিক গতি শক্তির যোগফলের সমান হবে। গতি শক্তি সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার, আমরা এটা ওয়ান দ্বারা প্রকাশ করি, ভি স্কোয়ার প্লাস আমাদের কৌণিক গতি শক্তি কি, হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না, হাফ আই ওমেগা স্কোয়ার, তাই হবে না, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ভি ওয়ান এর স্কোয়ার প্লাস, একটু বোঝার চেষ্টা করো, আমি আরেকবার বোঝাবো, জানি এই প্রশ্নটা একটু কঠিন লাগতে পারে, আমি আরেকবার বোঝাবো, কোনো সমস্যা নাই। এখন ঋণের ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক আই সমান কি জানি, এম আর স্কোয়ার জানি না, এম আর স্কোয়ার। আর ওমেগা সমান আমরা কি জানি, বি সমান কি জানি আমরা, ওমেগা আর। তার মানে ওমেগা সমান কি জানি, ভি বাই আর, তার মানে এটা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার কাটা গেল, তাহলে আমরা এটা লিখতে পারি এম জি এইচ সমান হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার প্লাস হাফ বি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ 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 বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার থাকে, এটাও হাফ এম ভি ওয়ান স্কোয়ার থাকে, ঠিক আছে। হাফ বিয়ন এর স্কোয়ার, এই যে দেখো আর স্কোয়ার কাটা গেল। তাহলে এটা আমরা এম, উভয় পক্ষে আমরা এম কাটা দিতে পারি। তাহলে আমাদের বিয়ন এর বিয়ন সমান কি লেখা যায়, বিয়ন সমান আমাদের আমাদের কি বলছে, কোন বস্তুটি বেশি বেগে ভূমিতে পড়বে, তাহলে বেগ বের করতে বলছে, তাই না, বেগ বের করতে বলছে। তাহলে হাফ বিয়ন এর স্কোয়ার, হাফ বিয়ন এর স্কোয়ার সমান কি, শুধু বিয়ন স্কোয়ার থাকে, তাহলে বিয়ন স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার জি, বিয়ন সমান হচ্ছে রুট ওভার জি এইচ। এটা আমাদের এক নাম্বার, এটা হচ্ছে রিং এর ক্ষেত্রে, একটু মনে রাখো। এটা হচ্ছে আমাদের রিং রিং এর ক্ষেত্রে। এখন আমরা হচ্ছে গিয়ে কি বের করব, এটা তো বুঝতে পারছো। ইস রে, আরেকবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো, এটা একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবো, কোনো সমস্যা নেই, একটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের বলছে তিনটা বস্তু একটা রিং, আমরা শুধু রিং এর কথা চিন্তা করি, রিংটা না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে, তার মানে এটা ওই গড়ায় 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 পড়তে থাকবে, চাকা যেরকম গড়তে গড়তে যায় সেইভাবে। তিনটি বস্তুর ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ আমরা ধরলাম আর। এখন কোন বস্তুটি নিচে পৌঁছাবে, আচ্ছা খেয়াল করো, এইখান থেকে আমাদের উচ্চতা এইটুকু, আমাদের উচ্চতাটা আমাদের এইচ ধরলাম, এইচ ধরলাম। তাহলে এই এইচ উচ্চতা, আমাদের এই রিং এর ভর হচ্ছে আমাদের এম। তাহলে আমরা এখানকার স্থিতি শক্তি কতটুকু, এই পুরাটুকুর স্থিতি শক্তি কি, এমজিএইচ। তাহলে এমজিএইচ সমান কি হবে আমাদের, স্থিতি শক্তি হবে হচ্ছে আমাদের গতি শক্তি, এবং মানে বিভব শক্তিটা হবে আমাদের এই গতি শক্তি এবং কৌণিক গতি শক্তির সমষ্টি হবে। তাহলে আমাদের এই বস্তুটার বেগ যদি ভি হয়, এই বস্তুটা যদি, এই রিংটা যদি ভি ওয়ান বেগে নামতে থাকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার গতি শক্তি প্লাস আমাদের কৌণিক গতি শক্তি কি, হাফ আই ওমেগা স্কোয়ার, এটা তো সূত্র আমরা জানি। এখন আইটা কি, আমাদের জড়তা ভ্রামক। এই আই হচ্ছে রিং এর ক্ষেত্রে এম আর স্কোয়ার লিখলাম, তারপর হচ্ছে ওমেগা সমান ভি সমান আমরা জানি ওমেগা আর। তাহলে এখান থেকে আমরা ওমেগা সমান লিখলাম ভি, ভি ওয়ান এর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা আর আর কাটা দিলাম, তারপরে এই যে সাধারণ ক্যালকুলেশন এম কাটা দিলাম, তাহলে ভি ওয়ান সমান আমাদের রুট ওভার জি এইচ থাকে। তাহলে আমরা একটু লিখে নিই, রুট ওভার ভি ওয়ান সমান আছে রুট ওভার জি এইচ থাকে, এটুকু মনে রাখো। এখন আমরা জাস্ট 2 নম্বর অংশটা করব।
হ্যাঁ, চিত্রটা মুছে গেল। সমস্যা নাই, আমরা আঁকা নিব। এখন বলছে একটা নিরেট সিলিন্ডার, এখান থেকে এই সিলিন্ডারটা গড়ায় দিছি। এখন এই সিলিন্ডারে আমরা এখানে গতি সিলিন্ডার এস দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা, তাহলে এখানে আমাদের স্থিতি শক্তি কি হবে? এম জি এইচ, ওই একই সিলিন্ডারের ভর এম, মনে করো এই সিলিন্ডারের ভরটাও আমাদের এম আছে আর কি। তাহলে এম জি এইচ, এটার বেগ কি হবে? হাফ এম ভি ভি টু স্কোয়ার, এটা টু দ্বারা প্রকাশ করি, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করে লিখি, আই সমান আমরা কি জানি? আই সিলিন্ডারের ক্ষেত্রে আই সমান কি জানি? হাফ এম আর স্কোয়ার। মানে এখানে তোমরা লাইন লিখবা। আর ওমেগা ছিল না, ওমেগা সমান আমরা কি লিখতে পারি? ভিএস ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এম জিএস সমান আমরা কি লিখতে পারি? হাফ এম ভি টু এর স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর, আর স্কোয়ার তো কাটা যাবে, তাহলে হচ্ছে শুধু এম বি এস এর স্কোয়ার। তাহলে এম, এই এম আর এম কাটা গেল, তাহলে আমাদের জি এইচ সমান কি? 1/স্কোয়ার প্লাস 1/4 বিএস স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই ভি টু সমান আমরা এখান থেকে কি পাবো? দেখো তো, আমরা একটু লসাগু করে দেই। জিএস সমান হচ্ছে, একটু লেন্দি প্রসেস আছে, অঙ্কটা একটু লেন্দি প্রসেস, কিন্তু এরকম না যে স্কিপ করার মতো না। আমি তোমাদেরকে বোঝাতে টাইম লাগতেছে, কিন্তু তোমরা যদি বুঝে যাও তাহলে এই প্রশ্ন সমাধান করতে কোনো টাইমই লাগবে না। তাহলে আমরা একটু ফোর দ্বারা গুণ করি। হ্যাঁ, ফোর লসাগু করলে পারে, তাহলে আমাদের হচ্ছে টু ভি ওয়ান এর স্কোয়ার প্লাস, এখানে আমাদের, সরি, এটা আমরা এস দিয়ে লিখছি, এটা টু হবে, এস যেখান দিয়ে দিছি সেটা আর কি টু, টু লিখতে হবে। মানে আমরা টু দ্বারা প্রকাশ করছি ভি টু এর স্কোয়ার। তাহলে আমাদের এখানে জাস্ট ভি ওয়ান সমান হচ্ছে আমাদের ফোর জি এইচ ডিভাইডেড বাই থ্রি রুট ওভার। তাহলে এটা আমাদের 2 নাম্বার। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের ভি টু কি? আবার ভি ওয়ান দ্বারা ভি টু সমান কি? √4 জি এইচ ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, এখন আমরা জাস্ট এটা কম্পেয়ার করতে বলছে, এখন আমরা জাস্ট কিসেরটা বের করব? গোলকের ক্ষেত্রে। ঠিক আছে, গোলকের ক্ষেত্রে বের করব। আমরা একটু গোলকের ক্ষেত্রে বের করি। তাহলে গোলকের ক্ষেত্রে আমরা ওই একই কথা, গোলকের ক্ষেত্রে স্ফেয়ার, স্ফেয়ার আহ আচ্ছা না, জি দ্বারাই প্রকাশ করি, তোমাদেরকে আবার ইংলিশ না বুঝতে পারো। গোলকের ক্ষেত্রে আমরা জি দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা এখানে ওই একই কথা, স্থিতি শক্তি গোলকের ভর হচ্ছে এম, তাহলে এম জি এইচ সমান কি? হাফ এম ভি থ্রি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আই গোলকের ক্ষেত্রে আই সমান কি? 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা সমান কি? ভি বাই আর, তাহলে হচ্ছে ভি থ্রি এর স্কোয়ার ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। ঠিক আছে, তোমরা তো এবার বুঝতেই পারতেছো, এবার তো আর অত দেখা লাগবে না, এই এম 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 আগে কাটা দিলাম। তাহলে হচ্ছে জি এইচ সমান আমরা কি পেলাম? 1/2 ভি থ্রি এর স্কোয়ার প্লাস কত আসলো আমাদের? এই টু, টু কাটা গেল, তাহলে 1/5 ভি থ্রি এর স্কোয়ার। তাহলে জিএইচ সমান আমরা কত পাইলাম? আমরা একটু লসাগু করি, 5 × 10, তাহলে 5 ভি থ্রি এর স্কোয়ার প্লাস 2 ভি থ্রি এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি থ্রি সমান আমরা কি পাবো? √10 GH ডিভাইডেড বাই 7। এটা আমরা ভি থ্রি পেলাম। তাহলে দেখো এখানে এটাই বলছে যে কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে পড়বে। তাহলে আমাদের ভি ওয়ান বড়, ভি টু বড়, নাকি ভি থ্রি বড়? এখানকার কথা হচ্ছে আমাদের ভি থ্রি বড়, তারপর ভি টু বড়, তারপর ভি ওয়ান, মানে সবার ছোট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে। কি দেখাতে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, মানে ভি থ্রি, ভি টু, তারপর ভি ওয়ান। ক্লিয়ার? আশা করি এটা আর কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। এর পরবর্তী প্রশ্নটা, তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা আরেকবার একটু দেখে আসো, দেখলে আমার বিশ্বাস যে এটা আর কোনো সমস্যা থাকবে না। একটি লেজার 6 × 10⁻14 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট মনোক্রোমেটিক আলো উৎপন্ন করে। ওই অত কথাবার্তা খেয়াল করার দরকার নেই, এগুলো জাস্ট তোমাকে একটু দুর্বল করার চেষ্টা করে। মানে এগুলো অ্যাডমিশন পরীক্ষায় দেখবা যে এমন এমন কিছু ইংরেজি শব্দ লিখবা যেগুলো বাংলা অর্থ তুমি জানো, কিন্তু মনে করো যে ওই, মানে ওই মুহূর্তে তোমার মনে আসতেছে না, যেটাকে না দেখে তুমি অনেক ভয় পেয়ে যাও, যার কারণে তুমি করতে পারো না। তাই এইসব বাংলা কথা অনেক সময় স্কিপ করাটাই বেটার, অনেক সময়, আবার সব সময় না। এখন নিঃসরিত ক্ষমতার মান হচ্ছে 2 × 10⁻³ ওয়াট। আচ্ছা, আলোক, 1 নম্বর, দুটা প্রশ্ন বলছে। 1 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে আলোক রশ্মির একটি ফোটনের শক্তি। আচ্ছা, একটি ফোটনের শক্তি আমরা কি জানি? এইচ এফ
তাই জানি না। তাহলে এইচ কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইন্টু এফ, এফ কত, এফ হচ্ছে কম্পাঙ্ক হার্জ 6 ইন্টু 10⁻14 দেওয়াই আছে। তাহলে এটা এত সমান আমাদের কি বের হবে, জুল বের হবে না? তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেই। কত হয়, 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 6 ইন্টু 10⁻14, এটা আসতেছে হচ্ছে আমাদের 3.98 ইন্টু 10⁻19 এত জুল। ঠিক আছে, এটা মানে এটাই সঠিক উত্তর। এখানে আর ফোটনের শক্তি এটাই। এখন যদি তোমাদের আবার বলে ফোটনের শক্তি কত ইলেকট্রন ভোল্ট, মানে এটা একটু এক্সট্রা করে দিচ্ছি, ফোটনের শক্তি কত ইলেকট্রন ভোল্ট, তাহলে এটাকে আমরা 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করে দিব। 1.6 ইন্টু 10⁻19, মানে এটা যদি একটু বলে দেয়, তাহলে এই যে -19, তাই এটাকে আমরা 1.6 দ্বারা ভাগ করলে কি হয়, 2.48, 2.45 আসতেছে আর কি, এত ইলেকট্রন ভোল্ট। মানে এটাকে এক্সট্রা করে দিলাম যদি ইলেকট্রন ভোল্টে চাই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা থাকার কথাও না। এখন বলছে প্রতি সেকেন্ডে উৎপন্ন উচ্চ হতে কতগুলো ফোটন নিঃসরিত হয়। আচ্ছা, খেয়াল করো, আমাদের টোটাল এনার্জি দেওয়া আছে, মানে আমরা এতক্ষণ ক নম্বরে, মানে 1 নম্বরে যেটা বের করলাম সেটা হচ্ছে একটা আলোক রশ্মির বা একটা ফোটনের হচ্ছে শক্তি বের করছি। এখন বলছে কতগুলা ফোটন। মনে করো আমাদের এন সংখ্যক ফোটন আছে, থাকতেই পারে এন সংখ্যক ফোটন আছে, ঠিক আছে, এন সংখ্যক ফোটন। এখন এন সংখ্যক ফোটনের শক্তি কতটুকু হবে, E সমান এন NHF, এটা হবে একটা ফোটনের HF, তাহলে n সংখ্যক ফোটনের NHF হবে, তাই তো হবে, তাই না? এখন বলছে প্রতি সেকেন্ডে আবার, তাহলে আমাদের এই E সমান আমাদের কি লেখা যায়, NHF ডিভাইডেড বাই টি, টি সেকেন্ডে, তার মানে পার সেকেন্ড, তাহলে টি দ্বারা ভাগ করতে হবে আমাদের, ঠিক আছে। আহ তাহলে আমাদের বলছে কতগুলি ফোটন নিঃসরিত হয়, তার মানে এন এর মানটা বের করতে হচ্ছে, তাহলে এন সমান কি লেখা যায়, ইটি ডিভাইডেড বাই এইচ এফ, ঠিক আছে, ইটি ডিভাইডেড বাই এইচ এফ। তাহলে এর মান কত আমাদের, এর মান আমরা দেখো দেওয়া আছে আমাদের নিঃসরিত ক্ষমতা, মানে সবগুলো ফোটনের ক্ষমতা দেওয়া আছে 2 × 10⁻³ আমরা আগের 1 নম্বর প্রশ্নটা বসানো না, কারণ ওটা কিন্তু একটা ফোটনের, আর এটা হচ্ছে সবগুলো ফোটনের। আর এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। ও আচ্ছা, টির মান তো বসানো, টি কত বলছে, 1 সেকেন্ড, 1 ইন্টু এফ, এফ কত আমাদের, এফটা হচ্ছে আমাদের হার্টজ কম্পাঙ্ক, তাহলে 6 × 10⁻14, এটা আবার ফের এই হার্টজে বসাতে হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। তাহলে আমরা বের করলে পারে 2 × 10⁻³ ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 6 × 10⁻14 সমান আমাদের আসতেছে হচ্ছে 5.031 ইন্টু 10⁻21, অর্থাৎ টোটাল আমার এতগুলা আমাদের ফোটন আসতেছে। এটা দেখো কি, টি সংখ্যা, এতটি ফোটন আসতেছে, ঠিক আছে, ফোটন নিঃসরণ হতেছে। আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা কি বলছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্র আঁকাবো না কারণ এখানে চিত্রটা দেওয়া আছে সেরকম ভাবে। 0.25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে আমাদের আমরা একটু ব্যাসার্ধটা বের করে নেই। যেখানে ব্যাস দেখবা সাধারণত ব্যাসার্ধ বের করবা, কারণ ব্যাসের কোনো কাজই নাই, কোনো জায়গায় কোনো কাজ নাই, সব জায়গায় ব্যাসার্ধ কাজ লাগে। তাহলে 0.25 সেন্টিমিটার, তাহলে এটাকে ব্যাসার্ধ বের করলে কি করা লাগে, 0.25 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এটা কত আসলো, 1.125, 0.125, ঠিক আছে, 0.125 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার নিতে কি করা লাগে, -10⁻² দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে, এত মিটার আসলো। এখন একটি স্টিল ও একটি ব্রাশের তার প্রদত্ত চিত্র অনুযায়ী ভার বহন করছে, ঠিক আছে, উক্ত ভরের জন্য স্টিল ও ব্রাশের তারের সম্প্রসারণ নির্ণয় করো। স্টিল ও ব্রাশের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এটা তোমরা মনে হয় চিত্রটা দেখতে পারতেছো না ফুললি, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে চিত্রটা আছে, মনে করে এই যে একটা বিম আছে, এই বিমের সাথে পরবর্তীতে এখানে উপরে হচ্ছে স্টিল 15 কেজি, এটা হচ্ছে 1.5 মিটার নিচে লম্বা, আর ব্রাশ আছে হচ্ছে তার নিচে 1 মিটার নিচে হচ্ছে 10 কেজি ভরের ব্রাশ আছে। তাহলে আমাদের জাস্ট মানে এরা কতটুকু মানে প্রসারণ, মানে এটা ঝুলাই দিলাম, এই যে জিনিসটা এই ওয়ালের সাথে তারটা ঝুলাই দিলাম, এখানে একটা বল বেঁধে দিছি, মনে করো স্টিল বেঁধে দিছি, এটা তো ঝুলে যাবে, এই ঝুলটা কতটুকু, তার মানে স্মল এমটা বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের প্রথমে স্টিলের ক্ষেত্রে বের করি, ঠিক আছে, স্টিলের ক্ষেত্রে, তাই না, স্টিলের ক্ষেত্রে আমরা ইয়ং এর গুণাঙ্ক ই বা ওয়াই,
ই দ্বারা প্রকাশ করি, কারণ আমাদের যেহেতু ই দ্বারা প্রকাশ করে দিছে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক স্টিলের ক্ষেত্রে ইএস সমান আমরা কি জানি, এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল এস। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, যে এই স্টিলের দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করো, দৈর্ঘ্য প্রসারণটা বের করলাম, তার মানে এল এস টা বের করলাম। তাহলে এল এস সমান কি জানি আমরা, হচ্ছে গিয়ে এই এফ সমান কি জানি, এম জি ইন্টু এল এস ডিভাইডেড বাই ই এস ইন্টু এ, এটা তো আমরা জানি, তাই না? তাহলে আমরা একটু মানগুলো বসাই দেই। মানগুলো বসাই দিলে এম এর মানটা কত, এটাই তোমাদের সমস্যা হতে পারে। আমি আরেকবার একটু দেখাচ্ছি। দেখো, স্টিলের সাথে কি কি আছে, স্টিলের নিচে ব্রাশও আছে। তাহলে 10 কেজি আর 15 কেজি, এই দুটো কিন্তু যোগ দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? তাহলে টোটাল ভর হচ্ছে আমাদের 10 আর 15 কত, 25, ইন্টু জির মান হচ্ছে 9.8, ইন্টু এল এস এর মানটা অর্থাৎ স্টিলের দৈর্ঘ্য কত, স্টিলের দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে দেখো, 1.5 মিটার। তাহলে বসাই 1.5 মিটার ডিভাইডেড বাই এ এর এটা কি, এটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। এখানে একটু বসাই দেই আমি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার এল না? পাই আর স্কোয়ার, এখানে কালো কালি দিয়ে লিখে দেয় পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, পাই আর স্কোয়ার এল। তাহলে আমরা বসাই পাই আর কত, ব্যাসার্ধ কত পাইছি আমাদের, 0.125 ইন্টু 10⁻⁻², এর স্কোয়ার ইন্টু এল, এল কত আমাদের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য কত, 1.5 মিটার, 1.5 মিটার। ইএস, ইয়ং এর গুণাঙ্ক এটা কত দেওয়া আছে, 200 ইন্টু 10⁻৯। এটা আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে, মানে আমরা একটু ক্যালকুলেটরে বসাই দিই। তোমরা হয়তো হিজি বিজি লেখা মনে হচ্ছে, আমি একটু বেশি চেপে গেছিলাম। আমি একটু আবার দেখাচ্ছি, 25 ইন্টু 9.8 ইন্টু 1.5। তবে এই প্রশ্নগুলো কিন্তু সহজ, বুঝতে পারছো? এই প্রশ্নগুলো মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য এইটুকু পড়াশোনা করা লাগবেই, না হলে কিন্তু আবার পারবা না, বুঝতে পারছো? না হলে ভর্তি হওয়ার পরেও দেখবা যে তোমাদের জন্য কষ্ট হয়ে যায়, যেমনটা আমাদের কষ্ট হয়ে যায়। বুঝি এখন আমরা কেমন লাগে, বুঝতে পারছো? যখন স্যার পড়ায়, মাথার উপর দিয়ে যায় সব পড়াশোনা। -7 মিটার, এটাকে যদি মিটারে নিতে চাও, অ্যাংস্ট্রমে নিতে চাও, 10⁻10 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এটা আমাদের কত, 3119 অ্যাংস্ট্রম, মানে এতটুকু বৃদ্ধি পায় স্টিল। এখন আমরা আবার কারটা বের করবো, এখন আমাদের ব্রাশেরটা বের করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এটা তুলে দেই, ঠিক আছে? সরি, এটা মুছে দিতে হবে। এই ব্রাশের ইংলিশ বানানটা কি, আমি তো জানি না। এটা নাকি, এই ভাই, এটা আবার ভুল ধরো না, ট্রোল করো না ভাই, বর্তমান তো ট্রোলের বাংলাদেশ। আমি বানান পারি না বলে আমাকে ভাইরাল করে দিও না, ঠিক আছে? আমি ভাই ভাইরাল হতে চাই না, ভাইরাল বাংলাদেশে অন্যান্য দেশে ভাইরাল একটা খুব সুন্দর একটা জিনিস, মানে অনেক প্রতিচ্ছবি ভালো করে, কিন্তু বাংলাদেশে ভাইরাল করা মানে হচ্ছে নেগেটিভ কিছু, কেউ ভালোভাবে দেখে না। দেখো, ইয়ং এর গুণাঙ্ক ইবি সমান, ব্রাশের ক্ষেত্রে ইবি সমান জানি হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এলবি। তাহলে স্মল এলবি এটা আমাদের বের করতে বলছে, তাহলে এফ সমান কি জানি আমরা, এম জি এল বি ডিভাইডেড বাই এ সমান কি জানি, পাই আর স্কোয়ার, তারপর ইবি। ঠিক আছে, মানগুলো বসাই দেই। এম কি, এমটা হচ্ছে এই দেখো, এখানে ব্রাশে শুধুমাত্র কিন্তু ব্রাশই আছে, এর নিচে কিন্তু আর কোনো কিছু ঝুলে নাই। আগে কিন্তু স্টিলের ক্ষেত্রে কিন্তু ব্রাশ ঝুলেছিল, তাই আমরা দুটা যোগ করে দিছি, কিন্তু এখন কিন্তু আর কোনোটা ঝুলে নাই, শুধুমাত্র ব্রাশের ভরটাই নিব। তাহলে ব্রাশের ভর কত আমাদের, 10, জি মান হচ্ছে 9.8, আর এলবি কত, মানে ব্রাশ কতটুকু দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের দৈর্ঘ্য হচ্ছে, এইখান থেকে আমাদের এই পর্যন্ত দৈর্ঘ্য 1 মিটার, আর এই পর্যন্ত হচ্ছে আমাদের 1.5 মিটার। তাহলে আমাদের টোটাল কতটুকু হলো, আমাদের টোটাল দৈর্ঘ্য হলো 2.5 মিটার, 2.5 মিটার, ঠিক আছে? আর পাই আর কত হচ্ছে, 0.125 ইন্টু 10⁻⁻² এর স্কোয়ার ইন্টু ইবি হচ্ছে আমাদের 120 ইন্টু 10⁻৯। ঠিক আছে, এই যে মানটা জাস্ট বসাই দিলে পরে আমাদের ক্যালকুলেটর চলে দিয়ে দিবে। ক্যালকুলেটারে কিন্তু সঠিকভাবে মান বসায়ও, যেটা বলতেছিলাম, ভালোভাবে পড়াশোনা করতে হবে, না হলে দেখবা যে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলি, আমি একটু হেল্প চাই তোমাদের কাছ থেকে, যে আমি তো ইউটিউবের নতুন, আমাকে একটু হেল্প করো। তোমরা তো কেউ হেল্প করো না, বলো তোমরা কি আমাকে একটু চাইলে হেল্প করতে পারো না? কিন্তু করো না তো, কেউ করো না। বন্ধুদের সাথে একটু এই চ্যানেলটা শেয়ার করো না, তাহলে আমি কিভাবে মানে ইয়া হবো আর কি, তোমাদের সাথে পরিচিত হবো বলো?
আর তোমাদের যদি বলি ভাইরাল করে দিতে, তোমরা এমন জিনিস ভাইরাল করে দিবা, পরে আবার মান সম্মান আর থাকা যাবে না। তাই আর তোমাদের কিছু বলি না, তোমরা একটু বন্ধুদের সাথে এটা চ্যানেলটা শেয়ার করে দিতে পারো। দেখো, হয়ে গেল। এটা আমাদের ব্রাশের ক্ষেত্রে। আর আগে যেটা বের করছিলাম সেটা এলএস, যেটা বের করছিলাম সেটা হচ্ছে আমাদের স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের একদম সহজ প্রশ্ন, আউট অফ সিলেবাস, অর্থাৎ আমরা তো 22 ব্যাচ আউট সিলেবাস পড়ছি। তারপরে এই সিলেবাস, এই প্রশ্নটা হচ্ছে আমাদের এমন একটা প্রশ্ন যেটা কিনা খুব সহজ। আমাদের বলছে হচ্ছে 200 পাক, মানে আমাদের এন দেওয়া আছে, পাক সংখ্যা এন দেওয়া আছে 205 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। তাহলে আই কত দেওয়া আছে আমাদের? 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 × 10⁻² মিটার, এটা দেওয়া আছে। আর একে 1.5 × 10⁻² বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হলো। তাহলে অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তারপর চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে আমাদের কত? বি দেওয়া আছে হচ্ছে আমাদের 1.5 × 10⁻²। এখন আমরা সূত্র কি জানি? আমরা খুব সহজ আছে, এখন কোণে রাখলে কত মানে টর্ক প্রযুক্ত হবে। টর্কের সূত্র আমরা টর্ক সমান জানি হচ্ছে, খুব সহজ সূত্র আছে, নিয়াব। নিয়াব, এটা ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করে, নিয়াব কস থিটা। ঠিক আছে, নিয়াব কস থিটা। তাহলে এন হচ্ছে পাক সংখ্যা 200, আই হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল পাই r²। ঠিক আছে, আহ পাই r² এটা। তাহলে পাই আর কত? আর হচ্ছে আমাদের 5 × 10⁻², এটার স্কোয়ার, ইন্টু বি, বি কত? 1.5 × 10⁻²। আর কস থিটা, কস কত ডিগ্রি দেওয়া আছে? থিটার মান 30 ডিগ্রি দেওয়া আছে, এটা আর কি। তো এই পুরো বিশাল একটা রাশি, এটাকে আমরা ক্যালকুলেটর বসায় দিব। 200 × 2 × 3.1416 × 5 × 10⁻² এর হোল স্কোয়ার প্লাস 1.5 × 10⁻² cos 30। কিন্তু সহজ আসলো, টর্ক এত কম আসলো কেন? 0.0408। ঠিক আছে, টর্ক কি? টর্কের একক জানি কি? ভুলে গেলাম। টর্কের একক কি নিউটন? বলের একক নিউটন, টর্কের একক কি? টর্কের একক নিউটন পার মিটার স্কোয়ার মনে হয়, নাকি? ভাই মনে আসতেছে না ভাই, এটা পারি না তা না, পারি ভাই, কিন্তু মনে আসতেছে না। একটু দেখে নিও তো, তোমরা তো সবাই পারো, একটু কমেন্ট করে জানাও এটা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা কমপ্লিট। 5 নম্বর, কি বের হইলো এটা? দেখো, এত বড় লেখা কেন? কি বের হইলো? 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের সাথে 200 গ্রাম ববের ভর আর কি। এই সরল দোলকের একটা চিত্র আঁকে নেই। এই একটা হচ্ছে সরল দোলক, এই মনে করো এটা এরকম আছে। এটা হচ্ছে মিডল পয়েন্ট, মানে একদম সাম্য অবস্থা বিন্দু। এখন বলছে এটার সাথে 60 ডিগ্রি কোণে একটা বব আছে আর কি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, 60 ডিগ্রি কোণে বব ছেড়ে দিলে মুক্তভাবে দুলতে থাকে, এই যে দুলতে থাকবে, এরকম ভাবে দুলতে থাকবে করে, এই যে এরকম ভাবে দুলতে থাকে। ঠিক আছে, দোলনার মতো দুলতে থাকে। এখন আবার বলছে ববের গতি শক্তি বের করো যখন এটা সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে, মানে এই যে এইখান দিয়ে এ পয়েন্টে, এ পয়েন্ট না তো ও পয়েন্ট বলে এটাকে, ও পয়েন্টে আমাদের ববের গতি শক্তি বের করতে বলছে। ঠিক আছে, ববের গতি শক্তি বের করতে বলছে। এখন গতি শক্তি সমান আমরা কি জানি? 1 নম্বর বের করি, গতি শক্তি সমান হচ্ছে আমরা ই নট বের করলাম, যেহেতু সাম্যাবস্থায়, 1/2 mv²। ঠিক আছে, 1/2 mv², ভি নট ও ধরলাম। তাহলে আমরা ববের ভর দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে 1/2 m, ভি সমান আমরা কি জানি? ভি ভি নট সমান কি জানি? যখন সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে তখন ভি হয় হচ্ছে, মানে বেগটা হয় হচ্ছে আমাদের √GH ইন্টু কস থিটা বাই টু। √GH ইন্টু কস থিটা বাই টু, এটা কি জানো কিনা? এটা মুখস্থ রাখতে হবে। তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/2 ইন্টু এম হচ্ছে 200 গ্রাম, অর্থাৎ 0.2 কেজিতে নিতে হবে। 0.2 ইন্টু √GH, অর্থাৎ 9.8 ইন্টু এইচ কত? এইচ আমাদের আহ, কত দেওয়া আছে? জি তো 9.8 না, 10 দেওয়া আছে, 10।
আর 1 মিটার হচ্ছে, এইচ হচ্ছে 1 মিটার, অর্থাৎ এই যে এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ঠিক আছে, 1 মিটার। তাহলে 1 × cos θ/2, θ/2 মানে কি 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এখানে আমাদের 15 বসাতে হবে, 15 এর স্কোয়ার। তাহলে এটা আমাদের কত আসে দেখো, তাহলে 0.5 × √10 × 1 বাইরে cos 15 এর উপর আবার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের আসলো হচ্ছে 0.933 জুল। এটা আমার হচ্ছে টোটাল গতিশক্তি, বুঝতে পারছো? মানে এই যে সাম্যাবস্থার এইখানটাতে আমার গতিশক্তি, টোটাল গতিশক্তি, ববের সাম্যাবস্থা দিয়ে অতিক্রান্তকালে গতিশক্তি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। ভি নট হচ্ছে আমাদের এই সূত্র হচ্ছে √g/cos θ/2। ঠিক আছে। এখন 2 নাম্বারটা আমরা সমাধান করব। ঠিক আছে, 2 নাম্বার, ববের স্থিতিশক্তি বের করো যখন তার লম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে অর্থাৎ এই যে এইখান দিয়ে যখন বস্তুটা, এই যে ববটা যখন এইখানে আছে না, এই যে এইখানে আছে বব, আগে তো এখানে ছিল, এই ববটা যখন এখানে আসলো তখন আমাদের গতিশক্তিটা বের করতে বলছে। ঠিক আছে, স্থিতিশক্তি বের করতে বলছে, সরি স্থিতিশক্তি বের করতে বলছে। ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটুকু দরকার, এই অ্যাঙ্গেলটুকু আগে বের করলে পরে তারপর এমজিএস বের করে দিলে হয়ে যাবে। সরি, এই দৈর্ঘ্যটা দরকার, এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ধরো আমরা এইচ ধরলাম। তাহলে আমাদের এখানে স্থিতিশক্তি ইপি সমান কি জানি আমরা, এম জি এইচ। তাহলে এম তো আমরা জানি, জিও জানি, কিন্তু এইচ সমান কি, এইচ এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক কি, লম্ব বাই অতিভুজের সম্পর্কে কি বলো? সরি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে কেন আমাদের cos থিটা। তাহলে আমরা h/l সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি হচ্ছে cos 30। ঠিক আছে। তাহলে আচ্ছা আমাদের h সমান কি, এই যে অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি না, তাহলে h সমান কি l cos থিটা, এটাই তো লিখবো, তাই না? তাহলে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের এল, সরি 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 সরি, এখানে আমার প্রাইম দিতে হবে। আমাদের জি দরকার হচ্ছে আমাদের, এই যে এইচ দরকার হচ্ছে আমাদের এইটুকু, এইটুকু এইচ প্রাইম। তাহলে আমাদের এই, আমরা যেটা বের করলাম এইচ বের করলাম, তাহলে আমাদের এইচ প্রাইম কতটুকু, এইচ প্রাইম হচ্ছে আমাদের এল, টোটাল এই পুরাটা আমাদের কত এল না, এই পুরাটা হচ্ছে আমাদের এল। এই এল থেকে আমাদের এল কস থিটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এল কস থিটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল। এটা অবশ্য তোমরা ডিরেক্ট মুখস্থ করে রাখতে পারো, আমি আর কি জাস্ট তোমাদেরকে বোঝালাম। জিনিসটা কঠিন যদি মনে হয়, ডিরেক্ট এই যে এই সূত্রটুকু, এই অংশটুকু মুখস্থ করে রাখবা। ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেলে স্থিতিশক্তি এম জি ইন্টু এল মাইনাস এল কস থিটা। ঠিক আছে। তাহলে এম হচ্ছে আমাদের 0.2, জি হচ্ছে আমাদের 10 ইন্টু এল হচ্ছে 1 মিটার মাইনাস 1 ইন্টু কস থিটা কত 30 ডিগ্রি, এখানে আবার 60। ওরে, আগেরটাতে আমি ওই যে যেটা 30 ডিগ্রি কোণ বসেছিলাম না, ওটা কিন্তু 30 হবে না, এই যে 60 হবে। এই যে এখানে আমি দেখি না, আমি এই অ্যাঙ্গেলটা বসা ফেলাইছি, এই অ্যাঙ্গেলটা বসা ফেলাইছি, এটা এই যে 60 ডিগ্রি হবে। সরি ভাইয়া, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে আমরা একটু মানটা বসাই দিই, 0.2 ইন্টু 10 ইন্টু 1 মাইনাস cos 30। তাহলে এটা উত্তর বের হইলো আমাদের হচ্ছে 0.268 জুল। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। কঠিন, কঠিন না কিন্তু, সহজ আছে, তোমরা জাস্ট এমনি খালি ভয় পাও। সবগুলো ভিডিও দেখো, একটা দুটো প্রশ্ন এরকম হতে পারে, অনেক সময় খেয়াল করা হয় না, ক্যামেরার সামনে দাঁড়াই, চোখে লাইট থাকে, চোখের সামনে লাইট, ল্যাপটপে একটানা 1.5 ঘন্টা 2 ঘন্টা যখন ভিডিও বানাই, অনেক সময় বোঝা যায় না যে আমি কি করতেছি, অনেক সময় রোবটের মতো হয়ে যায়। বুঝতে পারছো? এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একটি জলবিদ্যুৎ, আর আরেকটা কথা বলি, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে না, আমি একজন স্টুডেন্ট। আমি তোমাদের মতো আমি পড়াশোনা করে আসছি। আমি যে একদম সব 100% কারেক্ট করছি তা না, দু একটা মাঝে মাঝে ভুল হয়। তো এটা আমি অবশ্যই মানে ক্ষমা চেয়ে নিব, কারণ ভুল আমার করা উচিত না। তবু যদি কোনোটা ভুল হয়ে যায় তাহলে একটু কমেন্ট বক্সে দয়া করে জানায় দিবা যে আহ, ভাইয়া এটা ভুল হয়েছে, একটু কারেকশন করে দেন। আমি অবশ্যই সেটা কারেকশন করে দিব। মানে আমি যে অস্বীকার তো কিছু করার নাই, আমি যে অনড় থাকবো যে না আমার আমার ভুল হতে পারে না, না ভাই আমার ভুল হয়, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। আমার ভুল হবে, এটা স্বাভাবিক, তোমরা ধরে দিবা। তোমরাই তো আমার শিক্ষক, আবার আমি তোমাদের শিক্ষক। বুঝতে পারছো? আমি তোমাদের শিক্ষক, তোমরা আমার শিক্ষক। একটি জলবিদ্যুৎ পাওয়ার স্টেশন লেকের পানি ব্যবহার করে
টারবাইন থেকে পানি স্তরের উচ্চতা 50 মিটার, দক্ষতা 50% হলে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির পরিমাণ কত? আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের একটা সূত্র জানি না এটা, ইয়া এটা সমান কি জানি, এটা সমান কি জানি, পি প্রাইম বাই পি, এটাই তো সূত্র জানি, তাই না? পি প্রাইম বাই পি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, এই পি টারে বের করতে বলছে 1 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে আমাদের এই পি, মানে এই পিটাকে বের করতে বলছে, মানে এই পিটা হচ্ছে হবে হচ্ছে আমাদের, দেখো এখানে কি বলছে, 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য তার মানে পি প্রাইম সমান হচ্ছে আমাদের 1 মেগাওয়াট, মানে হচ্ছে গিয়ে আমাদের 10 টু দি পাওয়ার 10, সরি 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ঠিক আছে, পি প্রাইমটা হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এই পিটা সমান কি, পি প্রাইম ডিভাইডেড বাই ইটা, তাহলে পি প্রাইম কত, 10 টু দি পাওয়ার 6 ওয়াট ডিভাইডেড বাই ইটা, ইটা কত আমাদের 50%, তার মানে কি 0.5, 50% মানে কি 0.5। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তোমাদের যদি কঠিন লাগে এগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, কোনো সমস্যা নাই। এখন এই পি সমান কি জানি আমরা, এম জি এইচ সমান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এম কত, এমটাই তো আমাদের বের করতে হচ্ছে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই জি, জির মান কত 9.8, ইন্টু এইচ, এইচ কত 50 মিটার উচ্চতা থেকে, তাহলে 50 ব্যবহার করলে দেখো, ক্যালকুলেটর বসাও, 2 ইন্টু 10 টু দি পাওয়ার ডিভাইডেড বাই 9.8 ইন্টু 15, এটার সমান হচ্ছে আমাদের 4081, 4081.63 কেজি ভর। ঠিক আছে, 4081.63 কেজি ভর, এটা আমাদের সঠিক উত্তর। জিনিসটা কি বুঝতে পারছো, এখানে মেইনলি বলছে হচ্ছে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য, তার মানে পি প্রাইম এটা, এখানে আবার পি পি দেখো না, এই পি প্রাইমটা হচ্ছে আমাদের 1 মেগাওয়াট। আহ, তাইলে আমাদের পিটা বের করতে বলছে, তাহলে পি বের করতে গেলে পি প্রাইম ডিভাইডেড বাই এটা, তাহলে এখান থেকে আমি পির মানটা বের করলাম। এখন এই এম এর মানটা বের করতে বলছে এখন পরবর্তীতে, তাহলে এম সমান হচ্ছে, এটা তো সাধারণ হিসাব। আচ্ছা, এরপর সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছে, বেশ সহজ একটা প্রশ্ন দিছে, সবগুলো প্রশ্ন সহজ দেখলাম, কোনো প্রশ্ন সেরকম কঠিন দেখলাম না। হয়তোবা দুই একটা প্রশ্ন একটু মানে বড় পাইছো, কিন্তু সেগুলো আমি যদি করি বা তুমি যদি বোঝার পর যদি নিজে প্র্যাকটিস করো, বড় জাস্ট 4 থেকে 5 মিনিট লাগবে, আর বাকি সব প্রশ্ন 1.5 থেকে 2 মিনিটের ভিতর হয়ে যাবে, কঠিন না। কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে অ্যামিটার কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে আমাদের কততে গেছে, 150 মাইক্রো অ্যাম্পিয়ারে গেছে। ঠিক আছে, আর কারেন্ট কালেক্টর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ আইসি যেটা, সেটা আমাদের কততে গেছে, 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে আমাদের কততে গেছে, সেটা হচ্ছে 147 মাইক্রো অ্যাম্পিয়ারে গেছে। ঠিক আছে, এখন বলছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশনটা ফ্যাক্টর কত, তার মানে কি আমাদের আলফা বের করতে বলছে। তাহলে আলফা সমান কি জানি, আইসি বা আইসি, আলফা সমান আইসি বাই আই, তাই না? দেখো, তাহলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা সমান জানি হচ্ছে আইসি বাই আই। তাহলে আমরা একটু এখানে ডেল ব্যবহার করে আর কি, ডেল আইসি বাই ডেল আই, অর্থাৎ ডিফারেন্স। তাহলে আমাদের 147 আইসি, 147 - 98 ডিভাইডেড বাই 150 - 100। ঠিক আছে, এটা আমাদের মানে ভাগ করে দেই আমরা। এখন বলতে পারো মাইক্রোমিটারকে কি, মাইক্রো অ্যাম্পিয়ারকে কি আহ, সাধারণ অ্যাম্পিয়ারে নিয়ে আসবো না, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করবো না? হ্যাঁ করবো, কিন্তু দেখো উপর নিচে দুটাই মাইক্রো অ্যাম্পিয়ার আছে, তাই আমরা আর গুণ করলাম না। তাহলে প্রথমটা আমাদের বিয়োগফল হচ্ছে 49 ডিভাইডেড বাই পরেরটা হচ্ছে আমাদের 50, তাহলে কত হয়, 0.98। এটা আমাদের হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা সমান 0.98 হলো। এখন পরবর্তীতে কি বলছে, এবং কারেন্ট গেইন মানে কি, বিটা বের করতে বলছে। ঠিক আছে, আর বিটা সমান কি জানি আমরা, আলফা ডিভাইডেড বাই 1 - আলফা, এটাই তো জানি, তাই না? তাহলে 0.98 ডিভাইডেড বাই 1 - 0.98, এটা সমান আমরা বের করি একটু, অ্যান্সার ডিভাইডেড বাই 1 - অ্যান্সার, 49 চলে আসলো। ঠিক আছে, 49 এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কারেন্ট গেইন এটা আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এতক্ষণ পরে আমরা ম্যাথ এবং ফিজিক্স শেষ করলাম।
তাই না? বেশ কঠিন একটা ভিডিও শুট করা। এটা আমার নিজের দেখতে হয়, এগুলো আমাদের প্রশ্নগুলা সাজাতে হয়। দেখো এটা বাংলা প্রশ্ন, এটা তোমরা নিজেরাই দেখে নিবা, এটা তোমরা পারবা, কোনো সমস্যা নাই। এটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবা। এটা দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন আমাদের কোনটা আছে দেখো তো। দেখো এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কি। অ্যান্টিঅক্সিডেন্ট কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। আমরা ধরো আচার বা বিভিন্ন পচনশীল খাবার যেগুলো মানে পচে যাবে 2 4 5 10 দিন পর যে পচে যাবে, এই খাবারগুলো যদি আমরা দীর্ঘদিন দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে সেখানে এমন কোনো একটা পদার্থ ব্যবহার করব বা এমন কোনো কিছু ব্যবহার করব আহ যার কারণে ওই মানে সেখানে অক্সিজেনের জারণ করবে, জারণ করার ফলে সেই খাবারটাকে নষ্ট হতে দিবে না। সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এই যে অক্সিজেন তার জারণের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে? বুঝতে পারছো? আর নিম্নলিখিত অ্যান্টি অক্সিডেন্ট গুলির গাঠনিক সংকেত লিখো। বিএইচটি, প্রোপাইল গ্যালেট এবং টিবিএইচকেও। আর এগুলা তোমাদের বলবো হচ্ছে, আমি তোমাদেরকে খুব ভালো একটা পরামর্শ থাকবে তোমাদের জন্য। এইটা স্ক্রিনশট নাও এবং পরীক্ষার আগে তোমরা এগুলো করবা। আমি যদি এখন দেখাই দিই তারপরও তোমাদের মনে থাকবে না। আর একটা কথা, এগুলো আমাদের সবসময় মনে থাকে না। এগুলো আমি আমি নর্মালি এই যোগ গুলা সবসময় মনে থাকে না বলে আমি পরীক্ষার আগের দিন বা 2 3 দিন 4 দিন আগে, মানে পরীক্ষার 1 সপ্তাহের ভিতর আমি দেখতাম আর কি। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা তোমরা একটু দেখে নিতে পারো, তোমাদের বইয়ে আছে। এরপর প্রশ্নটা কি বলছে? 4 নম্বর প্রশ্নটা দুটো পার্ট আছে, এ এবং বি। বলছে এনটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব 1.429 গ্রাম পার লিটার। মানে ঘনত্ব কি দেওয়া আছে, রো সমান কি দেওয়া আছে, 1.429 গ্রাম পার লিটার, তার মানে গ্রাম পার লিটার দেওয়া আছে। এখন অক্সিজেন গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ এসআই পদ্ধতি বের করো। তার মানে কি সিআরএমএস বেগ বের করতে বলছে, তাই না? সিআরএমএস বেগ বের করতে বলছে। এখন সিআরএমএস বেগ আর ঘনত্বের সাথে সম্পর্ক কি? সিআরএমএস বেগ সমান আমরা জানতাম হচ্ছে √3p ডিভাইডেড বাই রো। তাহলে আমাদের এসআই এককে বের করতে হচ্ছে, তাহলে পি এর মানটা কি বসাবো? 101 3 2 5, তাই তো বসাবো, তাই না? আর রোর ক্ষেত্রে আমাদের কি হবে, এটাকে গ্রাম পার লিটার থেকে আমাদের কি নিতে হবে, কেজি পার মিটার কিউব। এখন কথা হচ্ছে গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আবার লিটারকে যদি আমরা মিটার কিউবে নিতে হয় তাহলে তাও আবার 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 1000 দ্বারা আমাদের উপর নিচে কেটে যায়। তাহলে আমাদের আলটিমেটলি 1.429 কেজি পার মিটার কিউবিক, মানে এটাই থেকে যায়। তাহলে আমরা এটা বসা দিলাম 1.429। তাহলে এটা বসালে পরে আমাদের এটা বের হয় কত, আমাদের উত্তরটা √3 × 101 3 2 5 ডিভাইডেড বাই 1.429। তাহলে আমাদের এটা ক্যালকুলেটরে বের হইলো 461.22। এত কি মিটার পার সেকেন্ড, কিন্তু আবার ফের সেন্টিমিটার পার সেকেন্ড ব্যবহার করা না, মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন বি নাম্বার প্রশ্নটা, এটা আমাদের কি করলাম, এ নাম্বারটা। এখন বি নাম্বার প্রশ্নটা, উইং বানানটা এখানে ভুল করছে। উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্ণয়ের ঘটিত রাসায়নিক বিক্রিয়া সমূহ লেখ। এই বিক্রিয়াটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এটা খুবই সহজ। দেখো এখানে হচ্ছে বি নাম্বারটা, আমাদের উইংলার পদ্ধতি আয়োডোমেট্রিক পদ্ধতিতে আছে। আয়োডোমেট্রিক পদ্ধতিটা কি, হয়েছে আমাদের আয়োডিন থাকতে হবে। এখানে আয়োডিন থাকার মাধ্যমে এটা হচ্ছে গিয়ে আমাদের টাইট্রেশন যে ঘটনাটা ঘটায়, এটা হচ্ছে আমাদের আয়োডোমেট্রিক পদ্ধতিটা। আচ্ছা খেয়াল করো, আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ MnSO4 2, এটার সাথে যদি আমরা কোনোভাবে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করি, যুক্ত করার পর আমাদের কি তৈরি হয়, প্রথমে পটাশিয়াম সালফেট তৈরি হবে, পরবর্তীতে আমাদের ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে। কিন্তু এই ম্যাঙ্গানিজ সালফেটটা আমাদের মানে পৃথক থাকবে, বুঝতে পারছো? পৃথক থাকবে আর এই আয়োডিনটা আমাদের আলাদা হয়ে যাবে। এই আয়োডিনটা আমাদের মেইনলি দরকার, মানে আমাদের এই এই অংশটুকু দরকার না। এই আয়োডিন আর হচ্ছে আমাদের Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট যেটা, এটা যুক্ত হয়। যুক্ত হওয়ার ফলে আমাদের এই সোডিয়াম আয়োডাইডটা আলাদা হয়ে যায়, এই সোডিয়াম আর আয়োডিনটা আলাদা যুক্ত হয়, সোডিয়াম আয়োডাইড গঠন করে। পরবর্তীতে আমাদের এখানে কি গঠন হয় জানো, সোডিয়াম Na2S4O6, বুঝতে পারছো? এটা গঠন। তাহলে এটা আমাদের উইঙ্কলার আয়োডোমেটিক পদ্ধতি। এটা এই দুটা মানে সমীকরণটা মুখস্থ করে রাখতে পারলে হবে, এর চেয়ে বেশি লাগবে না তোমাদের আপাতত।
ঠিক আছে? এই প্রশ্নের জন্য এইটুকুই। এই ধরনের প্রশ্নগুলো বুয়েটে প্রচুর আসে, মানে এখন বুয়েটে প্রশ্ন প্রচুর আসে। রুয়েটের যে আমি প্রশ্নগুলো সমাধান করে দেখলাম, অনেকগুলো বিশ্ববিদ্যালয় মানে প্রশ্নগুলো সমাধান করছি, তার মধ্যে রুয়েটের যে কেমিস্ট্রি প্রশ্নটা, এটা মূলত বুয়েটের রিটেন কোশ্চেন অ্যানালাইসিস এর মতো করে। আচ্ছা দেখো, এরপর পরের প্রশ্নটা খেয়াল করো। কি বলছে? অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে কত? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.280 মোলার। ঠিক আছে? আর হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাসের ঘনমাত্রা মানে ক্ষার, অ্যামোনিয়া তো হচ্ছে ক্ষার, তাহলে হচ্ছে কার এটার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.0700 মোলার। ঠিক আছে? এখন পিএইচ বের করতে বলছে, কিন্তু আমার তো এটা ক্ষার দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে পিওএইচ বের হবে। তাহলে পিওএইচ সমান আমরা কি জানি সূত্র? পিওএইচ সমান জানি হচ্ছে মাইনাস লগ পি কে মাইনাস লগ কেবি প্লাস লগ লবণ বাই অ্যাসিড, এটা তো আমাদের সূত্র। লগ 10 ভিত্তিক লগ লবণ বাই অ্যাসিড। লবণ কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণ ডিভাইডেড বাই অ্যাসিড। অ্যাসিড কি? অ্যামোনিয়া, সরি সরি, লগ লবণ বাই ক্ষার, লবণ বাই ক্ষার। তাহলে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই অ্যামোনিয়া। তাহলে আমরা একটু মানগুলো বসা দিই। মাইনাস লগ কেবি, কেবি সমান কি? 1.76 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ 10 ভিত্তিক লগ, এটাও 10 ভিত্তিক লগ, তোমরা দিতে পারো নাও দিতে পারো, সমস্যা নাই। আহ এখন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.280। আর অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ঘনমাত্রা হচ্ছে 0.07। ঠিক আছে? এটা আমরা একটু ক্যালকুলেটর বসাবো, ডিরেক্ট ক্যালকুলেটর বসে দিলে তুমি অ্যান্সার পাবা। মাইনাস লগ 10 ভিত্তিক 1.776 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ 10 ভিত্তিক লগ 0.28 ডিভাইডেড বাই 0.07। আমি এখানে একটু ভাগ দিতে হবে। হ্যাঁ, দেখো এই যে দেখা যাচ্ছে। দেখো আমি বের হয়েছি, কত বের হয়েছে? 5.3835, 5.35। ঠিক আছে? এটা হচ্ছে আমার পিওএইচ বেড়েছে, তাহলে আমার পিএইচ সমান কি? পিএইচ সমান হচ্ছে আমাদের 14 মাইনাস পিওএইচ, মানে 5.3, 5 বিয়োগ করতে হবে 14 থেকে। তাহলে 14 থেকে এটা বিয়োগ করে দিলে কি হয়? 14 থেকে 8.84, এই 8.64 এটা আমাদের পিএইচ বের হলো। ঠিক আছে? এটা তো সহজ প্রশ্ন, এটা তো তোমরা পারবা। দেখো সংকেত লিখতে বলছে, এগুলো আমাদের বুয়েটের প্রশ্নগুলোতে আসতো, এখনো আসে। আমি যেবার পরীক্ষা দিচ্ছি সেবারও আসছিল অনেকগুলো সংকেত। মুখস্থ করা শুধু প্রশ্ন ব্যাংকে যেগুলো আছে না, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, মানে ইঞ্জিনিয়ারিং বুটেক্সে, এগুলাতে যে সংকেত গুলো আসে বারবার, দেখবো যে কিছু সংকেত আসতেছে বারবার আসছে, ওগুলাই জাস্ট মুখস্থ করবা। ঠিক আছে? তো এগুলো আমি বলবো যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বই থেকে একটু খুঁজে বের করে দেখে নিও, আর যদি বইতে না পাও তোমরা একটু গুগলে সার্চ দিও, কারণ আমি সবসময় এগুলো মুখস্থ থাকে না। আমি মানে লিখতে পারবো কিন্তু ভুল হয়ে যাবে, দুই একটা ভুল হয়ে যেতে পারে। আমি তো দেখে আসি না, এই প্রশ্নগুলো সমাধান করতেছি দেখি না তো আমি সবসময়। তো ঠিক আছে, এগুলো একটু দেখে নিও তোমরা। এরপর প্রশ্নটা কি বলছে? 50 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড ও 100 মিলিলিটার ডিসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? মিশ্রণটির মোলার ঘনমাত্রা বের করো। আচ্ছা, মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা আমরা আগে একটু বের করবো। ধরো হচ্ছে গিয়ে অম্লীয় হবে, মানে দুটা টার্ম হবে, হয় অম্লীয় হবে নয় ক্ষারীয় হবে। ধরো অম্লীয় হবে, এটা সহজে বুঝতে পারবা। এন এ অ্যাসিড মাইনাস এন এ বেস, সরি সরি সরি, অম্লীয় হবে এইভাবে যে এন এ অ্যাসিড, এটা যদি এন এ বেস, বেস মানে হচ্ছে ক্ষার, এটা হয়। আর ক্ষারীয় হবে হচ্ছে ক্ষারীয় হবে হচ্ছে, আমি দেখা দিচ্ছি এটা কিভাবে করা লাগে। এটা ক্ষারীয় হবে হচ্ছে এনি অ্যাসিড যদি এনি বেজের চেয়ে ছোট হয়। ঠিক আছে? এখন এনটা হচ্ছে আমাদের এখানে ওই কি সংখ্যা? এটা আমাদের তুল্য সংখ্যা, এনটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। তাহলে আমরা এই এনি অ্যাসিড বের করি আগে। এনি অ্যাসিড এটা বের করো। তাহলে এনি অ্যাসিড হচ্ছে, এন হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, কি বলছে? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কয়টা? 2। তার দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 তুল্য সংখ্যা। সরি, ই হচ্ছে 2 তুল্য সংখ্যা, আর এন হচ্ছে মোল সংখ্যা। সরি, আমি মনে হয় ভুল বলছি। ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা এখানে কি দেওয়া আছে? সেমিমোলার আর 50 মিলিলিটার, তাই না? তাহলে আমাদের সেমিমোলার মানে কি? 0.5, 0.5। আর এন সমান কি? এসবি না?
এন সমান হচ্ছে আমাদের এস বি, তাহলে এস সমান হচ্ছে 0.5, আর ভি কত 50 মিলিলিটার, তার মানে কি এটা লিটার নিতে গেলে আমাদের 1000 দ্বারা ভাগ করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা একটু বের করি এটা। আমি আরেকবার বোঝাচ্ছি, আমি বুঝতে পারছি তোমাদের একটু সমস্যা হতে পারে এটা। তাহলে এটা আমাদের 0.05, 0.05, 0.05 এটা হবে, মানে এটার কোনো একক টেকক ওরকম নাই আর কি। এখন আমাদের এনি বেস তৈরি করা লাগবে, এনি বেস বের করা লাগবে। আমি এবার এরপর আবার একবার বোঝাচ্ছি। এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, আর এন সমান আমরা কি জানি, এস ভি। তাহলে আমাদের ক্ষারের ক্ষেত্রে, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা কত দেওয়া আছে, পয়েন্ট ডেসিমোলার, তার মানে 0.1। ভি কত আমাদের 100 মিলিলিটার, এটা কি লিটারে নিতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। আর ইর মান কত, ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, 1। তাহলে এটা আমাদের লিখি, তাহলে 0.1 × 100 / 1000, তাহলে এটা আমাদের কত হলো, 0.01। তাহলে আমাদের বড় কোনটা, অবশ্যই এটা বড়, তাই না, এটা বড় না। তাহলে আমাদের এনি অ্যাসিড বেটার দেন গ্রেটার দেন এনি বেস, তাহলে অবশ্যই এই দ্রবণটা কি হবে, অম্লীয় হবে, অম্লীয় হবে। এখন বলছে মিশ্রণটির মোলার ঘনমাত্রা কত, ঠিক আছে, মিশ্রণটির মোলার ঘনমাত্রা। এখন আমি একটু এটা সূত্র লিখে দেই, এ পর্যন্ত শেষ, তাই না, এগুলো লাগবে, এই মানগুলো লাগবে আর কি। আচ্ছা, মিশ্রণটির মোলার ঘনমাত্রা, মিশ্রণের মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে গিয়ে আমাদের কি হাইড্রোজেন না, বেশি থাকবে কি হাইড্রোজেন থাকবে, অ্যাসিড বেশি থাকবে, তাহলে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এনই অ্যাসিড মাইনাস এনই বেস ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু, দুটা ইয়া। আর যদি আমাদের যদি ক্ষার বেশি থাকতো, তাহলে মিশ্রণের মোলার ঘনমাত্রা OH এটা ব্যবহার করতাম, আর হচ্ছে এনি অ্যাসিড পরে দিতাম, এনি বেসটা আগে দিতাম, আর ভি ওয়ান প্লাস ভি টু তো একই। তাহলে এনি অ্যাসিড কত পাইছি, 0.05, আর বেস কত পাইছি, 0.01, আর ভি ওয়ান প্লাস ভি টু তাহলে 50 মিলিলিটার, প্লাস হচ্ছে আমাদের 100 মিলিলিটার, ঠিক আছে। সরি, এটা আমরা ইয়া ব্যবহার করবো, লিটারে ব্যবহার করবো। 50 মিলিলিটার সমান কি 0.05 প্লাস 0.01, ঠিক আছে। এটা সমান আমাদের কি আসলো, আমরা একটু বের করি, 0.05 মাইনাস 0.01 ডিভাইডেড বাই 0.05 প্লাস 0.01, আমাদের 0.667 মোলার থাকলো। তাহলে এতটুকু আমার হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.667 মোলার, ঠিক আছে। এটাই আমাদের সূত্র, মানে এটাই আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পারছো। যদি আমাদের প্রথম অংশ তো সমস্যা নেই, কিভাবে অ্যাসিড বের করে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা কিভাবে বুঝবা, এনি অ্যাসিড এনি ক্ষার, যেটা বেশি সেটাই হচ্ছে আমাদের অম্লীয়, মানে সেটাই আমাদের হচ্ছে সেই ধরনের আমাদের দ্রবণটা পাবো। এখন মোলার ঘনমাত্রা হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর হচ্ছে আমাদের আহ এক হলে হাইড্রোজেন আয়ন, আর না হলে হচ্ছে কেন আমাদের কি হাইড্রোক্সিল আয়ন। যদি এসিড বেশি থাকে তাহলে আমাদের হাইড্রোজেন আয়ন বের করবো, আর যদি আমাদের ক্ষার বেশি থাকে তাহলে হাইড্রোক্সিল আয়ন বের করবো। এখন কথা হচ্ছে এখানে কি আমাদের হাইড্রোজেন আয়ন বের করতেছি, তাহলে এনি অ্যাসিড আগে দিব মাইনাস এনি বেস আগে দিব, পরে দিব, ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু। আর যদি হাইড্রোক্সিল আয়ন বের করতাম তাহলে এনি বেস আগে দিতাম, পরে এনি এসিড দিতাম, ঠিক আছে। শেষ। এই 18-19 প্রশ্ন ব্যাংক আশা করি তোমরা বুঝতে পারছো। সবগুলা প্রশ্ন আমি মোটামুটি সমাধান করে দিয়েছি, কোনো সমস্যা থাকার কথা না। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। আর সবগুলা প্রশ্ন যেহেতু সমাধান করে দিয়েছি, আরো অনেক অনেক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে দেওয়া আছে চ্যানেলের ভিতর, ভালোভাবে দেখবা। তোমাদের জন্য যত কষ্ট করা, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার না করলে আমি কিভাবে আমার চ্যানেলটা করব, গ্রো করবে, ঠিক আছে। বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, আমাকে হেল্প করবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।